প্রিয় ভাই বোনেরা, ওয়েলকাম টু সংকল্প পরিবার ইউটিউব চ্যানেল। রেলওয়ে সায়েন্স স্পেশাল প্রথম ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমাদের যে ফার্স্ট ক্লাস সেটা হচ্ছে কারেন্ট ইলেকট্রিসিটি তড়িৎ। ইন্ডিয়ান রেলওয়ের যত এক্সাম হয়েছে প্রিভিয়াস ইয়ারে, অর্থাৎ এএলপি, এনটিপিসি, গ্রুপ ডি, জেই, টেকনিশিয়ান, লোকো পাইলট সব পরীক্ষার কোশ্চেন এই কারেন্ট ইলেকট্রিসিটি বা তড়িতের চ্যাপ্টার থেকে যত প্রশ্ন এসছে সেই প্রশ্নগুলো আজকে আমরা এই ক্লাসে ডিসকাস করব। সামনে যে রেলের গ্রুপ ডির এক্সাম রয়েছে, এছাড়াও যে এনটিপিসির গ্র্যাজুয়েট আন্ডার গ্র্যাজুয়েটের ফর্ম ফিল আপ চলছে, সেই সমস্ত এক্সামগুলোতে খুব হেল্পফুল হবে। বিশেষ করে যেখানে যেখানে সায়েন্স থেকে বেশি প্রশ্ন আসে সেইগুলোতে বেশি হেল্পফুল হবে। ঠিক আছে, তো এটা আমাদের ফিজিক্স 1 নম্বর ক্লাস, যেটা তড়িতের আমরা অ্যানালিসিস করব, যেটা যত কোশ্চেন এই চ্যাপ্টার থেকে এসছে। ঠিক আছে, তো এটা আমাদের সমস্ত এক্সামের জন্য হেল্পফুল হবে। রেলওয়ে ছাড়াও অন্যান্য পরীক্ষার যেখানে যেখানে সায়েন্স আসে সেইগুলোতে হেল্পফুল হবে। তো এই ক্লাসের মধ্যে আমরা যে কোশ্চেনগুলো মেনলি নিয়েছি সেটা হচ্ছে কি এএলপি, জেই, টেকনিশিয়ান, ঠিক আছে, গ্রুপ ডি 2018 থেকে 2022 সমস্ত কোশ্চেনগুলো, তারপর এনটিপিসি 2021-এর যে কোশ্চেনগুলো রয়েছে সেইগুলো, এবং এই 2025-এ যে পরীক্ষা হলো গ্র্যাজুয়েট এবং আন্ডার গ্র্যাজুয়েট, সেই সমস্ত কোশ্চেনগুলো আমরা এই ক্লাসটার মধ্যে আলোচনা করব। টোটাল এখানে আমাদের যে কোশ্চেন রয়েছে 80টা কোশ্চেন রয়েছে। ঠিক আছে, তো আমি সুমন দাস, আমি 2018-তে লোকো পাইলট, জেই, এনটিপিসি, গ্রুপ ডি সব ক্লিয়ার করেছিলাম। তো সেই অভিজ্ঞতার বেসিসে এবং যতটা আমি যা জানি সেটা তোমাদের সাথে শেয়ার করব। আশা করি ক্লাসটা তোমাদের খুব হেল্পফুল হবে এবং আপকামিং যে এক্সামগুলো দিতে যাবে সেখানে অনেক তোমরা উত্তর করে আসতে পারবে। তো আজকের প্রথম প্রশ্ন কি রয়েছে দেখো। কোশ্চেন আমাদের বাইল্যাঙ্গুয়ালে রয়েছে, প্রথমে ইংলিশে রয়েছে, তারপরে বাংলায় রয়েছে। ঠিক আছে, দুটো ভাষাতেই দিয়েছি যাতে তোমাদের সুবিধা হয়, এবং প্রত্যেকটা চ্যাপ্টারের কোশ্চেন মিক্স কোশ্চেন যেটা এক্সাম ওয়াইজ সেটার পিডিএফ টেলিগ্রামে প্রোভাইড করা আছে। ওকে, তো দেখো প্রথম প্রশ্ন কি বলছে, হুইচ অফ দিস মেটাল ইজ ইউজ টু মেক ইলেকট্রিক্যাল ওয়্যারস। ইলেকট্রিক্যাল ওয়্যার তৈরি হতে গেলে কোন মেটালটা ব্যবহার করা হয়। একটা জিনিস মনে রাখবে, যেখান থেকে আমাদের ইলেকট্রিক্যাল ওয়্যারস বলছে, ইলেকট্রিক্যাল তার, তাহলে কারেন্ট যেতে গেলে আমাদের দুটো যে মাধ্যমগুলো দরকার সেটা হচ্ছে ইলেকট্রিক কারেন্ট, যেটার মাধ্যমে প্রবাহিত হবে সেটা 1 নম্বর হচ্ছে মেটাল। এই মেটালের মাধ্যমে, মেটাল যে কোনো ধাতু, সেই ধাতুর মধ্যে দিয়ে কারেন্ট যায়, সেই ধাতুগুলোই তোমাকে এখানে এক্সাম্পল দিয়েছে। আর একটা জিনিস হয় যেটা হচ্ছে মেটালের পরে ইনসুলেটর, যার মধ্যে দিয়ে তড়িৎ যেতে পারে না। ঠিক আছে, মেটালের মধ্যে বা ধাতুর মধ্যে এটাকে কন্ডাক্টর বলে, সেই কন্ডাক্টরের মধ্যে তড়িৎ প্রবাহিত হতে পারে, ইনসুলেটরের মধ্যে তড়িৎ প্রবাহিত হতে পারে না। আর একটা মেটাল রয়েছে যেটা হচ্ছে সেমিকন্ডাক্টর। সেমিকন্ডাক্টর জিনিসটা কি, না মেটাল না ইনসুলেটর, এদের দুজনের মধ্যবর্তী পর্যায়ের বস্তু। এর এক্সাম্পল হচ্ছে সিলিকন, জার্মেনিয়াম। তাহলে কয়েকটা এক্সাম্পল দাও, ইজি এক্সাম্পল দাও মেটালের। দেখো 4টে অপশনে মেটাল, সিলভার, ম্যাগনেসিয়াম, কপার, লেড। এবার ব্যাপারটা হচ্ছে এই মেটালের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহিত হতে পারে, কিন্তু ইনসুলেটরের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহিত হতে পারে না। কেন, তার রিজনটা কি? তার কারণটা হচ্ছে একটাই কারণ, যেটা হচ্ছে ফ্রি ইলেকট্রন। ফ্রি ইলেকট্রন হচ্ছে মুক্ত ইলেকট্রন। দেখো মুক্ত ইলেকট্রন কোথায়, যেমন এটা একটা পরমাণু, সেই পরমাণুর কেন্দ্রে কে কে থাকে, পরমাণুর কেন্দ্রে থাকে প্রোটন আর নিউট্রন। তো পরমাণুর চারপাশে এরকম বিভিন্ন কক্ষপথ রয়েছে, সেই কক্ষপথে কে ঘুরে, এই কক্ষপথে বিভিন্ন ইলেকট্রন ঘুরে। ঠিক আছে, ইলেকট্রন ঘুরতে থাকে এরকম ভাবে। তাহলে মনে করো এই কক্ষপথগুলো ভর্তি রয়েছে, এবার লাস্ট অরবিট বা লাস্ট কক্ষপথে এর একটা ফ্রি ইলেকট্রন রয়েছে, মুক্ত ইলেকট্রন। এই একটা ইলেকট্রনের জন্য এর মধ্যে দিয়ে কারেন্ট প্রবাহিত হতে পারবে। সুতরাং সেটা মেটালের মধ্যে পসিবল বা কন্ডাক্টরের মধ্যে পসিবল, কিন্তু ইনসুলেটরের মধ্যে পসিবল নয়। ইনসুলেটর কোনগুলো, যেটাগুলো অন্তরক, যেগুলো বাড়িতে যে কন্ডাক্টর থাকে, তার থাকে, সেই তারের উপর একটা লেয়ার থাকে, ওটাকে বলে পিভিসি লেয়ার, পলিভিনাইল ক্লোরাইড। তো সেটার জন্য আমাদের কি হয়, আমরা ইলেকট্রিক্যাল শক পাবো না, তার মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহিত হলে বাইরে থেকে কারেন্ট লিকেজ হবে না। তো আমার এখানে এবার দেখো পোস্টে ফিরে আসি, এটা এক্সট্রা একটা ইনফরমেশন দিলাম। এখানে বলেছে বিদ্যুৎ পরিবহন তার তৈরিতে কোন ধাতুটি ব্যবহার করে। দেখো ম্যাগনেসিয়াম ব্যবহৃত হয় না, ম্যাগনেসিয়াম যে ধাতুটা সেটার মাধ্যমে সেটা কিন্তু ব্যবহৃত হয় না, সীসাও ব্যবহার করা হয় না। তাহলে উত্তর রূপা আর তামা দুটোই ব্যবহার করা হয়, কারণ দুটোই তো মেটাল, সবই মেটাল, কিন্তু রূপা আর তামা, সিলভার আর কপার দুটো ব্যবহার করা হয়। কিন্তু আমরা বাড়িতে দেখবে, যেখানে বাড়িতে যে কন্ডাক্টর গুলো রয়েছে বা রাস্তাতে যে কন্ডাক্টর গুলো রয়েছে সেগুলো কপার, রাস্তাতে নয় বাড়িতে যেগুলো আছে সেগুলো কপার দিয়ে তৈরি করা হয়, সিলভার দিয়ে তৈরি করা হয় না। তার কারণটা হচ্ছে সিলভার অনেক কস্টলি, অনেক বেশি দাম, সিলভার বা রূপো অনেক বেশি দামি, যে কারণে ওটা ব্যবহার করা হয় না। কপার ব্যবহার করা হয়, কারণ কপারের মধ্যে দিয়ে ফ্রি ইলেকট্রন অনেক বেশি সহজে কারেন্ট যেতে পারে এবং সিলভারের তুলনায় সেটা অনেক সস্তা। সেই জন্য এটা রাইট আনসার হবে অপশন সি, কপার। ঠিক আছে,
আশা করি বুঝতে পেরেছো। দেখো নেক্সট কোশ্চেন, ইন অ্যান ইলেকট্রিক সার্কিট ফ্লো অফ ইলেকট্রিক কারেন্ট ইজ ডিউ টু, একটা ইলেকট্রিক সার্কিটের মধ্যে কারেন্ট ফ্লো হয় কিসের জন্য? ইলেকট্রনের জন্য, নিউট্রনের জন্য, ইলেকট্রোড নাকি প্রোটন? দেখো নিউট্রন আর প্রোটন এই দুটো জিনিস হচ্ছে কি সেন্টারে থাকে, প্রোটন আর নিউট্রন দুটোই সেন্টারে থাকে, স্থির অবস্থায় থাকে, মানে এরা কিন্তু চারপাশে ঘোরে না। ঘোরে কে? ঘোরে হচ্ছে ইলেকট্রন। এটা রাইট আনসার হবে অপশন এ ইলেকট্রন, বাকি নিউট্রন প্রোটন হবে না। আর ইলেকট্রোড হবে না, ইলেকট্রোড বা ইলেকট্রোড হচ্ছে তড়িৎদ্বার, অর্থাৎ কোন একটা গামলার মধ্যে বা কোন একটা স্টোরেজের মধ্যে ব্যাটারি মানে নুন জল রয়েছে, সেই নুন জলের মধ্যে দুটো তড়িৎদ্বার রয়েছে, একটা ক্যাথোড একটা অ্যানোড, সেইখানে ওই জিনিসটা হচ্ছে ইলেকট্রোড। এখানে তোমার এই সার্কিটে ব্যবহার করা হয় না, মানে এটার জন্য যে কারেন্ট ফ্লো হয় সেটা কিন্তু নয়। তো এটাই আমি একটু এক্সপ্লেন করি। দেখো হায়ার পোটেনশিয়াল মানে যেখানে হচ্ছে হাই ভোল্টেজ থাকে, উচ্চ ভোল্টেজ থাকে, আর লোয়ার পোটেনশিয়াল যেখানে হচ্ছে লো ভোল্টেজ থাকে। এবার এই লো ভোল্টেজ থেকে হাই পোটেনশিয়ালে সবসময় ইলেকট্রন ফ্লো হয়, আর এই ইলেকট্রনের ফ্লো হয় বলেই কারেন্টের ফ্লো হয়। ঠিক আছে, এদিক থেকে লো পোটেনশিয়ালে হাই পোটেনশিয়াল, লো পোটেনশিয়াল টু হাই পোটেনশিয়ালে ইলেকট্রিক কারেন্ট ফ্লো হয়, ইলেকট্রন ফ্লো হয়, আর হাই পোটেনশিয়াল থেকে লো পোটেনশিয়ালে কারেন্ট ফ্লো হয় সব সময়তে। এবার এই হাই পোটেনশিয়াল লো পোটেনশিয়াল কি? দেখো হাই পোটেনশিয়াল মানে সাপোজ এটা ভাবো জল রয়েছে, ঠিক আছে, এখানে জল রয়েছে, এখানে সাপোজ 10 লিটার জল রয়েছে, আর এখানে আমার 8 লিটার জল রয়েছে, তাহলে স্বাভাবিকভাবে এই 10 লিটার থেকে এই পাইপের মাধ্যমে জল 8 লিটার প্রবাহিত হবে। ঠিক সেরকম যদি আমি বলি যে এটা 10 ভোল্ট, 10 ভোল্ট বিভব প্রভেদ বা ভোল্টেজ রয়েছে, আর এখানে 8 ভোল্ট ভোল্টেজ রয়েছে, তাহলে 10 ভোল্ট থেকে 8 ভোল্ট থেকে আমার যেটা ফ্লো হবে সেটা হচ্ছে কারেন্ট ফ্লো হবে। তাহলে এটার মধ্যে একটা পোটেনশিয়াল ডিফারেন্স তৈরি হলো। তো যদি এখানে 10 ভোল্ট রয়েছে, এটাতেও আমার যদি 10 ভোল্ট থাকতো, পুরোপুরি ভর্তি থাকতো, বা 8 লিটার জল থাকতো, তাহলে কিন্তু এই দুটোর মধ্যে কোনো জল ফ্লো হতো না। দুটো ট্যাঙ্ক ভর্তি রয়েছে, দুটো ট্যাঙ্ক ফুল, তাহলে এর মধ্যে কোনো জল ফ্লো হবে না, আবার এদের মধ্যে কোনো কারেন্টও ফ্লো হবে না। যখনই এদের মধ্যে ডিফারেন্স ক্রিয়েট করবে, এখানে একটা সামথিং কিছু একটা রয়েছে, এখানে কিছু একটা রয়েছে, দুটোর মধ্যে যখন ডিফারেন্স তৈরি হবে তখনই তাদের মধ্যে কিন্তু কারেন্ট ফ্লো হবে। ঠিক আছে, তাহলে মনে রাখবে যে সবসময়তে কারেন্ট ফ্লো হতে গেলে হায়ার পোটেনশিয়াল আর লোয়ার পোটেনশিয়াল দুটোর মধ্যে ডিফারেন্স তৈরি করতে হবে, মানে পোটেনশিয়ালের মধ্যে দুটো ডিফারেন্স করতে হবে। এই পোটেনশিয়ালটাকেই বলছে ভোল্টেজ। নেক্সট কোশ্চেন দেখো, এই 3 নম্বর প্রশ্নটা দেখো, হোয়াট ইজ ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন? তড়িৎ চুম্বকীয় প্রবর্তন কি? এই তড়িৎ চুম্বক হচ্ছে কুণ্ডলী এবং চৌম্বক ক্ষেত্রের আপেক্ষিক গতির ফলে বিদ্যুৎ প্রবাহ সৃষ্টি করা। দ্য জেনারেশন অফ ইলেকট্রিক কারেন্ট ডিউ টু রিলেটিভ মোশন বিটুইন দ্য কয়েল অ্যান্ড ম্যাগনেটিক ফিল্ড। সাপোজ এটা একটা ম্যাগনেট রয়েছে নর্থ পোল, আর এটা একটা ম্যাগনেট রয়েছে সাউথ পোল, এদের মধ্যে কি হবে? এদের মধ্যে একটা ফোর্স কাজ করবে, যখনই তুমি চুম্বক দ্রব্যকে কাছে নিয়ে আসবে তখন তারা অ্যাট্রাক্ট করার চেষ্টা করবে। একটা নর্থ ম্যাগনেট একটা সাউথ ম্যাগনেট কাছে নিয়ে গেলে কি হবে? ওরা অ্যাট্রাক্ট করার চেষ্টা করবে, কিন্তু তুমি তাদেরকে অ্যাট্রাক্ট করতে দেবে না, একটু দূরে সরিয়ে রাখবে। তাহলে কি হবে? তোমাকে একটা ফোর্স দিয়ে তারা ভেতর দিকে কাজ করার চেষ্টা করছে, তার মানে তাদের মধ্যে একটা ফোর্স কাজ করছে। তো এর মধ্যে তুমি যদি একটা কুণ্ডলী এরকম ভাবে তামার তৈরি কুণ্ডলী রাখো, সেই কুণ্ডলী রেখে এর মধ্যে দিয়ে তুমি কারেন্ট পাঠাও, এই বাইরের সোর্স দিয়ে যদি তুমি এখানে কারেন্ট পাঠাও, ঠিক আছে, তাহলে কি হবে? এর মধ্যে দিয়ে যখনই কারেন্ট যাবে তখনই না এই এই কারেন্টের জন্য আর এই এই যে ফোর্স, এই ফোর্সের জন্য ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড, যেটা ম্যাগনেটিক ফিল্ডের জন্য এটা ঘুরতে শুরু করবে, এই কুণ্ডলীটা এদিক থেকে এদিকে ঘুরতে শুরু করবে, এটাকে বলছে ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন। ওকে, তাহলে আমার প্রথম প্রশ্ন, জেনারেশন অফ ইলেকট্রিক কারেন্ট ডিউ টু রিলেটিভ মোশন। রিলেটিভ মোশন কথাটা থাকতেই হবে, মানে আপেক্ষিক গতিবেগ, মানে একটার পিছনে আর একটা ধাওয়া করছে, বিটুইন দ্য কয়েল অ্যান্ড দ্য ম্যাগনেটিক ফিল্ড। এই যে ম্যাগনেটিক ফিল্ড মানে যে নর্থ পোল আর সাউথ পোলের মাঝে যে ফিল্ডটা, যে ফোর্সটা কাজ করছে, এটাকে বলছে ম্যাগনেটিক ফিল্ড, আর এই কয়েলটা হচ্ছে এটা। তাহলে অপশন এ হবে এটা রাইট আনসার। ওকে, অপশন বি দেখো, ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স। ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স নয় এটা, ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স সাধারণত যেখানে চার্জ থাকবে, কুলম্ব থাকবে, সেখানে অ্যাপ্লিকেবল হবে। জেনারেশন অফ ইলেকট্রিক কারেন্ট ডিউ টু স্ট্যাটিক কারেন্ট। স্ট্যাটিক কারেন্ট নয় এটা, স্ট্যাটিক নয়, এটা হচ্ছে রোটেশনাল। ঠিক আছে, ম্যাগনেটিক যেটা অল্টারনেটিভ টাইপের। স্ট্যাটিক মানে হচ্ছে সাপোজ একটা পেন নিয়ে মাথার মধ্যে এরকম ভাবে যদি ঘষার পরে কিছু টুকরো টুকরো কাগজ পড়েছে, এই কাগজটা যদি তোলো দেখবে পেনের মধ্যে সেই কাগজগুলো লেগে যাচ্ছে। এটা হচ্ছে কুলম্বের সূত্র অনুযায়ী স্ট্যাটিকের জন্য হয়, সুতরাং অপশন সি হবে না। আর জেনারেশন অফ ইলেকট্রিক কারেন্ট ডিউ টু রিলেটিভ মোশন বিটুইন দ্য ইন্ডাকশন মোটর এন্ড দ্য ম্যাগনেটিক ফিল্ড। ইন্ডাকশন মোটর কেন? আমার ইন্ডাকশন মোটরের জায়গায় যে কোনো কিছু হতে পারে, ইন্ডাকশন জেনারেটর হতে পারে, সবই হতে পারে, সুতরাং এটা অপশন ডি হলো না, বেস্ট আনসার হচ্ছে অপশন এ। ওকে, 4 নম্বর প্রশ্ন দেখো, বাই হুইচ ইলেকট্রিক কারেন্ট ইন এ সার্কিট ইজ পসিবল। একটি বর্তনীতে বিদ্যুৎ প্রবাহ ঘটে কোন কারণে? তাহলে কিসের জন্য হয়? নিউট্রন স্পিড। দেখো নিউট্রন তো বললাম, একটা প্রোটন, একটা নিউক্লিয়াসের মধ্যে প্রোটন আর নিউট্রন দুজনে স্থির থাকে, তাহলে নিউট্রন থাকলে উত্তর হবে না। পজিট্রন, পজিট্রন উত্তর হবে না। মোশন অফ ইলেকট্রন নাকি মোশন অফ প্রোটন? এই যে প্রোটন আর নিউট্রন এই দুটো তো
ফিক্স থাকে, তাহলে আমার একমাত্র হলো ইলেকট্রন আনসার, মোশন অফ ইলেকট্রন। যেখানেই বলবে বর্তনীতে বিদ্যুৎ প্রবাহ ঘটছে তার মানেই হচ্ছে সেখানে ফ্রি ইলেকট্রন আছে। যে কোনো ধাতুর মধ্যে, ধাতু বা ধাতু সংকর, মেটাল বা মেটাল অ্যালয়ের মধ্যে কারেন্ট প্রবাহিত হয়। ঠিক আছে, নেক্সট দেখো 5 নম্বর প্রশ্ন, হুইচ অফ দ্য ফলোইং এফেক্ট ইজ নট কজ বাই ইলেকট্রিসিটি। নিচের কোন প্রভাবটি বিদ্যুতের কারণে ঘটে না? ঘটে না বলেছে, ইজ নট বলেছে, কোনটা হচ্ছে বিদ্যুতের কারণে ঘটে না? 1 নম্বর হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড। ম্যাগনেটিক ফিল্ডের কারণে অবশ্যই ম্যাগনেটিক ফিল্ড ইজ নট কজ বাই ইলেকট্রিসিটি, মানে হচ্ছে বিদ্যুতের প্রভাবের কারণে ঘটে। ম্যাগনেটিক ফিল্ড যখন একটা কন্ডাক্টরের মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো হবে, একটা কন্ডাক্টরের মধ্যে দিয়ে যখন কারেন্ট ফ্লো হবে তখন তার চারপাশে একটা ম্যাগনেটিক ফিল্ডের সৃষ্টি করবে, তার চারপাশে একটা চৌম্বক ক্ষেত্র সৃষ্টি হবে। ঠিক আছে, তাহলে এটা অপশন এটা হবে রাইট আনসার। ঠিক আছে, এটা থার্মাল এফেক্ট, কেমিক্যাল এফেক্ট, কন্ট্রাকশন। থার্মাল এফেক্ট মানে কি? যখনই একটা কন্ডাক্টরের মধ্যে কারেন্ট ফ্লো হবে সেই কন্ডাক্টরের মধ্যে হিট প্রডিউস হবে। ঠিক আছে, কেন হিট তৈরি হবে? তার কারণটা হচ্ছে সেই কন্ডাক্টরের একটা রেসিস্টেন্স রয়েছে, রোধ রয়েছে। রোধ মানে কি? যেটা এই কন্ডাক্টরের মধ্যে কারেন্ট যেতে বাধা দেয়, কারেন্টের যেতে বাধা দেয়। তাহলে আমার এইচ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু, আমরা একটা জুলের সূত্র জানি। জুলের সূত্রটা কি? জুলের সূত্র হচ্ছে H directly proportional to I square RT জুল। তাহলে হিট ডাইরেক্টলি প্রপোর্শনাল টু রেসিস্টেন্স। তাহলে আমার রেসিস্টেন্স যদি বাড়ে, মানে রোধ যদি বাড়ে, তাহলে হিট বাড়বে, তাহলে স্বাভাবিকভাবেই থার্মাল এফেক্ট হয়। ঠিক আছে, কন্ডাক্টরের মধ্যে কারেন্ট ফ্লো হলেই থার্মাল প্রভাব পড়বে, অর্থাৎ তাপীয় প্রভাব হবে। কেমিক্যাল এফেক্ট, রাসায়নিক প্রভাব হবে। রাসায়নিক প্রভাব মানে হচ্ছে সাপোজ এরকম একটা বড় একটা বিকারের মাধ্যমে তোমার জল রয়েছে আর অ্যাসিড রয়েছে, অ্যাসিড আর জল রয়েছে, এর মধ্যে দুটো ইলেকট্রোড তুমি ডুবিয়ে দিয়েছো, ক্যাথোড আর অ্যানোড, এবং সেইগুলো একটা বর্তনীর মাধ্যমে তুমি বাইরে কানেক্ট করে দিয়েছো। তাহলে কি হবে? এর মধ্যে তো আয়ন্স রয়েছে, আর কারেন্ট ফ্লো হতে গেলে আমার সলিড মেটেরিয়াল মানে যেটা কন্ডাক্টর তার মধ্যে ফ্রি ইলেকট্রন থাকতে হবে। আর লিকুইড হলে কি হবে? লিকুইড বা গ্যাসের ক্ষেত্রে আয়ন্স থাকতে হবে। তো এখানে আমার আয়ন্স NaCl যদি লবণ থাকে তাহলে Na প্লাস আর Cl মাইনাস দুটো আয়ন তো তৈরি হলো, পজিটিভ আয়ন নেগেটিভ আয়ন, তার কারণে কারেন্ট ফ্লো হবে এর মধ্যে। সুতরাং বিদ্যুতের প্রভাবে কেমিক্যাল এফেক্ট হয়, কন্ট্রাকশন এফেক্টটা দেখো, কন্ট্রাকশনটা আলাদা, এই কন্ট্রাকশন এফেক্টটা হয় না। তাহলে আমাকে এখানে প্রশ্ন করেছে হুইচ অফ দ্য ফলোইং এফেক্ট ইজ নট কজ বাই ইলেকট্রিসিটি, কোনটা ইলেকট্রিসিটির কারণে হয় না? কন্ট্রাকশন এফেক্ট রাইট আনসার এখানে হবে। বাকি ম্যাগনেটিক এফেক্ট, থার্মাল এফেক্ট, কেমিক্যাল এফেক্ট সব এফেক্টই হয়, সব প্রভাবই পড়ে ইলেকট্রিক কারেন্টের জন্য। বুঝতে পেরেছো আশা করি। তাহলে এই যে কনসেপ্ট এইভাবে ক্লিয়ার করলে তুমি এরকম আরো 10টা প্রশ্ন করতে পারবে। সায়েন্স মানেই তোমাকে বুঝে বুঝে করতে হবে, কনসেপ্ট ক্লিয়ার করে করতে হবে। সরাসরি মুখস্থ করে গেলে কিন্তু হবে না, কারণ এখন যে টাইপের প্রশ্ন দিচ্ছে সব কিন্তু কনসেপচুয়াল প্রশ্ন দিচ্ছে। ঠিক আছে, যেমন দেখো, হাউ মাচ ওয়ার্ক ইজ ডান in moving a charge of 5 coulomb across 2 points having a potential difference 10 volt। 10 বিভব প্রভেদ বলেছে 10 ভোল্ট, আর আধান বলেছে 5 কুলম। তোমাকে বলেছে কত কাজ করতে হবে, হাউ মাচ ওয়ার্ক, কত কাজ করতে হবে। ঠিক আছে, এটা দেখা মাত্রই উত্তর করতে হবে 2 সেকেন্ড 3 সেকেন্ডের মধ্যে। যখনই প্রশ্ন দেবে এরকম অঙ্ক টাইপের দেবে, তোমার চোখ যেন অপশন থেকে একবার ঘুরে যায়, রোটেট করে, অপশনটা যেন একবার রোটেট করে। এখানে তোমাকে বের করতে বলেছে ওয়ার্ক, ওয়ার্ক বা কার্য, কার্যের ইউনিট কি? জুল। কার্যের একক কি? এসআই পদ্ধতিতে কার্যের একক জুল। তাহলে জুল কোন অপশনে আছে? অপশন এতে আছে অ্যাম্পিয়ার, এখানে আছে সি মানে কুলম, এখানে আছে ভি ভোল্টেজ, এখানে আছে জুল। তাহলে অপশন সি রাইট আনসার হবে। তুমি উইদাউট ক্যালকুলেশন এটা করে দিতে পারবে, উইদাউট ক্যালকুলেশন করে দিতে পারবে। এবার যদি আরেকটা অপশনে আমার জুল থাকতো তাহলে কি করতাম? তাহলে সেক্ষেত্রে আমাদের ফর্মুলা রয়েছে, ফর্মুলাটা মুখস্থ রাখতে হবে, ডাব্লিউ ইকুয়ালস টু কিউ ভি বা ভি কিউ। ঠিক আছে, ডাব্লিউ ইকুয়ালস টু কিউ ভি, ঠিক আছে, বা কিউ ইজ ইকুয়াল টু ডাব্লিউ বাই ভি, যার যেটা সুবিধা সে মনে রাখবে। ডাব্লিউ ইকুয়ালস টু কিউ ভি, কিউ মানে হচ্ছে 5 কুলম, আর ভি মানে ভোল্টেজ কত? 10 ভোল্ট। তাহলে 5 10 50, ওয়ার্কের একক সবসময় জুল হয়, অথবা অথবা কুলম ইন্টু ভি, কিউ ইন্টু ভি সবসময় জুল হয়। ঠিক আছে, দেখো নেক্সট 7 নম্বর প্রশ্ন দেখো, এ কারেন্ট of 0.8 ampere is drawn by a filament for 3 minutes, amount of electric charge that flow through the circuit, সেই সার্কিটের মধ্যে কত চার্জ ফ্লো হবে। আমরা একটা ফর্মুলা মনে রাখবে, কিউ ইজ ইকুয়াল টু আইটি, কিউ ইজ ইকুয়াল টু আইটি বা আই সমান কিউ বাই টি। এই ফর্মুলাতে অনেক অঙ্ক হবে। এখানে দেখো 0.8 অ্যাম্পিয়ার হচ্ছে কারেন্ট বলে দিয়েছে, ঠিক আছে, তড়িৎ। তাহলে আই এর জায়গায় লিখবো 0.8, আর টাইম কত লিখবো? টাইম হচ্ছে 3 মিনিট বলেছে, তো তাহলে আমাকে এটা সেকেন্ডে নিয়ে যেতে হবে। 3 মিনিট মানে হচ্ছে 3 ইন্টু সেকেন্ডে যেতে গেলে কত? 60 দিয়ে গুণ করতে হবে। তাহলে এটা কত হয়ে যাবে? এই দশমিক তুলে তলায় 10 এলো, 0 0 কেটে গেল, 3 8 কে 24, 24 সাথে 6 গুণ করলে হবে কত? 144। তাহলে 144 হবে এটা রাইট আনসার, 144 হবে এটা রাইট আনসার। আশা করি ক্লিয়ার হয়েছে। ওকে, কোনো অসুবিধা নেই।
নেক্সট দেখো 8 নম্বর প্রশ্ন কি বলেছে, এ কারেন্ট অফ 5 অ্যাম্পিয়ার ইজ টেকেন বাই ফিলামেন্ট ফর 10 মিনিটস। একটা ফিলামেন্টে 10 মিনিট ধরে 5 অ্যাম্পিয়ার প্রবাহিত হলে মোট কত আধান প্রবাহিত হবে। আধান মানে এখানে কি বলেছে, চার্জ, কত চার্জ ফ্লো হবে, চার্জ মানে কিউ, তাহলে কিউ। আর আমার অপশনগুলো দেখো সবেতেই কুলম রয়েছে, তাই আমাদের একটা ফর্মুলা কি আমরা জানলাম, কিউ ইজ ইকুয়াল টু আইটি। তাহলে আই এখানে কত অ্যাম্পিয়ার, 5 অ্যাম্পিয়ার। তোমাকে ইউনিট থেকেও বুঝতে হবে যে কোনটা কি বলেছে, এই কারেন্ট বলেছে তুমি মাথায় নিতে পারছো না, তখনই ইউনিটটা দেখবে, ইউনিট দেখলে বুঝতে পারবে অ্যাম্পিয়ার হচ্ছে কারেন্টের একক। তাহলে হয়ে গেল। আর টাইম হচ্ছে 10 মিনিট বলেছে, তাহলে 10 ইন্টু 60, কারণ মিনিট থেকে সেকেন্ডে যেতে গেলে 60 দিয়ে গুণ করতে হয়, ঠিক আছে, কারণ 1 মিনিট মানে 60 সেকেন্ড, তাহলে 60 মিনিট মানে কত হবে। তাহলে এটা যদি গুণ করি 5 6 30, 5 6 30, আর এখানে একটা দুটো শূন্য যদি বসিয়ে দিই তাহলে 3000 কুলম, 3000 কুলম হবে এটা রাইট আনসার। ওকে, আন্ডারস্ট্যান্ড। নেক্সট দেখো, how much work is done in moving a charge of 4 coulomb across 2 points having a potential difference of 11 volt। তাহলে আমার পোটেনশিয়াল দেখো, এখানে চার্জ কিউ ইজ ইকুয়াল টু বলে দিচ্ছে 4 কুলম্ব, পোটেনশিয়াল ডিফারেন্স ভি ইজ ইকুয়াল টু 11 ভোল্ট, আর আমাকে ওয়ার্ক ডান কত জিজ্ঞাসা করেছে, সবকটা এখানে জুলে দিয়েছে, এখানে কিন্তু সবকটা জুলে দিয়েছে। আর এটা রেলের গ্রুপ ডি 2018 প্রশ্ন, আমি প্রত্যেকটা প্রশ্নের সাথে অ্যাড করিনি, আমি মুখে ভার্বালি বলে দিলাম, ঠিক আছে, যে এগুলো সবগুলো কিন্তু রেলের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন। আমরা জানি ডাব্লিউ ইজিক্যাল টু ভি কিউ বা কিউ ভি, ঠিক আছে, যার যেটা সুবিধা হবে সে সেইভাবে মনে রাখবে। ডাব্লিউ ইজিক্যাল টু কিউ ভি, তা কিউ মানে হচ্ছে 4 আর ভোল্টেজ হচ্ছে 11, 4 11 44 জুল, ওয়ার্কের একক হচ্ছে জুল, তাহলে 44 জুল এটা রাইট আনসার হবে। ওকে, এ ফিলামেন্ট অফ ইলেকট্রিক বাল্ব ক্যারিজ 0.75 অ্যাম্পিয়ার, দেখো এটা অ্যাম্পিয়ারে বলে দিয়েছে, আর কারেন্টটা হচ্ছে 1 মিনিট ধরে ফ্লো হবে। ফাইন্ড দ্য অ্যামাউন্ট অফ ইলেকট্রিক চার্জ ফ্লোয়িং থ্রু দ্য ইলেকট্রিক্যাল সার্কিট। কুলম 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 সবগুলোতেই আছে, তাহলে সেম কিউ ইজ ইকুয়াল টু আইটি, তাহলে আই মানে 0.75 আর টাইম হচ্ছে কত, 1 মিনিট মানে 60 সেকেন্ড, তাহলে এটা দশমিক তুললে তলে 100 আসবে, 3 25 75, 4 25 100, 4 15 60, 3 15 45, তাহলে 45 কুলম, অপশন বি হবে এটা রাইট আনসার। ওকে, দেখো এই শুধু ভ্যালুগুলো চেঞ্জ করে দিয়েছে। বিভিন্ন রেলওয়েতে কি হয়, অনেকগুলো শিফটে পরীক্ষা হয়, বিশেষ করে গ্রুপ ডিতে তো আরো বেশি, সামান্য এনটিপিসি আন্ডার গ্রাজুয়েটের পরীক্ষা হলো তাতেই 57টা শিফটে প্রশ্ন পরীক্ষা হলো, তাহলে গ্রুপ ডিতে 100টা শিফটে পরীক্ষা হবে। তা প্রত্যেক শিফটে প্রশ্ন দিতে গেলে সায়েন্সের 25 নম্বর আছে, তাহলে আমাকে একই টাইপের কোশ্চেন ভ্যালু চেঞ্জ করে করে দিতে হবে। সুতরাং আমরা যদি যতগুলো ফর্মুলা রয়েছে সবগুলো একবার পড়ে নিয়ে তার উপরে কিছু কোশ্চেন প্র্যাকটিস করে যাই, 100% আমরা কমন পাবো, ঠিক আছে। দেখো 11 নম্বর, when two conductors carrying current in the same direction, এটা ম্যাগনেটিক সার্কিট চ্যাপ্টারের অঙ্ক, ঠিক আছে, কারেন্টেরই প্রভাব। যখন বলছে দুটি পরিবাহক একই দিকে বিদ্যুৎ প্রবাহ বহন করে, মানে এদিকে একটা বিদ্যুৎ প্রবাহ রয়েছে, এদিকে একটা কন্ডাক্টর রয়েছে, এদিকে একটা কন্ডাক্টর রয়েছে, দুজনে একই দিকে কারেন্ট যাচ্ছে, তখন এরা একে অপরের দিকে আকর্ষণ করে, পরিবাহক পরস্পরকে আকর্ষণ করবে। অপশন এ, দ্য কন্ডাক্টর উইল অ্যাট্রাক্ট ইচ আদার। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মনে রাখতে হবে। হ্যাঁ, সেম ডিরেকশনে যখন কারেন্ট যাবে তার একে অপরে অ্যাট্রাকশন করবে, আর যখন অপোজিট ডিরেকশনে কারেন্ট যাবে না, অপোজিট ডিরেকশনে কারেন্ট যাবে তখন এরা একে অপরকে রিপালশন করবে, মানে দূরে সরিয়ে দেবে। তাহলে রেজোনেট তো উত্তর হবে না, এটা উত্তর হবে না রিপিল ইচ আদার, এটা হচ্ছে অপোজিট ডিরেকশন। রিপিল যখন বলবে তখন অপোজিট ডিরেকশন, আর অ্যাট্রাক্ট ইচ আদার তখন হবে কি, সেম ডিরেকশন, একই দিকে তখন প্রবাহিত হবে, ঠিক আছে। এটা মনে রাখতে হবে, রিভিশন করতে হবে, কারণ অনেক সময় ভুলে যাবে। Which of the following scientists has given a law governing the force of attraction repulsion between two charged particles? এরকম দুটো চার্জ পার্টিকেল রয়েছে, এটা মনে করো Q1, এটা মনে করো Q2। এবার এদের মধ্যে এরা মনে করো যে R ডিস্টেন্সে রয়েছে, R বা ডি ডিস্টেন্সে রয়েছে, এদের এই দুটো চার্জ রয়েছে, সেই দুটো চার্জের মধ্যে ডিস্টেন্স হচ্ছে ডি। তাহলে এদের মধ্যে কত ফোর্স কাজ করবে, সেই ফোর্স ইজিক্যাল টু কে, ফোর্স ইজিক্যাল টু, এদের মধ্যে যে ফোর্স কাজ করবে সেটা ডাইরেক্টলি প্রপোর্শনাল টু Q1 Q2 বাই ডি স্কোয়ার, Q1 Q2 বিডি বাই ডি স্কোয়ার। এই যে সূত্রটা, এই সূত্রটাকে আধানের সূত্রও বলে। তো এই সূত্রটা কে দিয়েছে, এই সূত্রটা দিয়েছে আধান বা চার্জের ইউনিট কি, চার্জের ইউনিট কুলম, সেটা হচ্ছে বিজ্ঞানী কুলম, চার্লস কুলম এই সূত্রটা দিয়েছে, সেই জন্য এর নাম হচ্ছে কুলম্বের সূত্র। চার্লস ডুফে হবে না, মাইকেল ফ্যারাডে হবে না। মাইকেল ফ্যারাডে কি, মাইকেল ফ্যারাডে হচ্ছে ইন্ডাকশন আবিষ্কার করেছিল। ইন্ডাকশন মানে হচ্ছে কারেন্টের যে ইন্ডাকশন, মোটর, জেনারেটর, ট্রান্সফরমার কোন প্রিন্সিপালে কাজ করবে তার উপর ডিপেন্ড করেছে, মানে সেই ইন্ডাকশনটা আবিষ্কার করেছে মাইকেল ফ্যারাডে। আর্কিমিডিস হবে না, কারণ আর্কিমিডিসের প্রিন্সিপালটা হচ্ছে কি আলাদা,
আর্কিমিডিসের সূত্র ওই লিকুইডের ক্ষেত্রে প্রযোজ্য, ঠিক আছে, কারেন্টের ক্ষেত্রে নয়। সেজন্য এটার চার্লস কুলম্ব হবে রাইট আনসার। আশা করি বুঝতে পেরেছো। ওকে। Among various electrical safety devices, one based on the heating effect of electric current is called. বিভিন্ন বৈদ্যুতিক সুরক্ষা যন্ত্রের মধ্যে কোনটি বিদ্যুৎ প্রবাহের উষ্ণতাজনিত প্রভাবের উপর ভিত্তি করে তৈরি? উষ্ণতাজনিত প্রভাব মানে হিটিং এফেক্টের উপর তৈরি, হিটিং এফেক্ট, ঠিক আছে। ফিউজ, প্রোটেকশন রিলে, সার্কিট ব্রেকার, সার্জ প্রোটেক্টর। এখানে যে চারটি অপশন দিয়েছে এই চারটি অপশনই হচ্ছে বিদ্যুতের প্রোটেকশনে কাজ করে, মানে একটা সার্কিটের মাধ্যমে কারেন্ট যাচ্ছে সেই সার্কিটটাকে বাঁচানোর জন্য কাজ করে। কিন্তু এই যে বলে দিচ্ছে হিটিং এফেক্ট, হিটিং এফেক্ট একটাই উত্তর হবে, সেটা হচ্ছে ফিউজ। ফিউজ হবে রাইট আনসার। তার কারণটা হচ্ছে কি, সাপোজ বাড়িতে যে মোটা কন্ডাক্টরটা লাগানো রয়েছে এরকম ভাবে, সেই মোটা কন্ডাক্টরের মধ্যে দেখবে ফিউজ থাকে, লাইভ কন্ডাক্টরের মাঝে একটা ফিউজ থাকে। সেই ফিউজটা কি করে, সেই ফিউজটা পাতলা তার দিয়ে তৈরি, ঠিক আছে। এটা মোটা তার, এটা অ্যালুমিনিয়াম বা কপার থাকে, আর এটা পাতলা করা হয়। এবং সেটা কি দিয়ে তৈরি করা হয়? সীসা, সীসা আর টিন, SN প্লাস LB সাপোজ বলে দিলাম, ঠিক আছে, লেড বলে দিলাম। সীসা আর টিন দুটো ধাতু মিশিয়ে একটা সংকর ধাতু তৈরি করে সেই ফিউজিং ম্যাটেরিয়ালটা এখানে ব্যবহার করা হয়। যদি কোনো কারণে সার্কিটে কারেন্ট, এইখানে কারেন্ট যদি বেশি হয়, সাপোজ এর ম্যাক্সিমাম ক্যাপাসিটি 10 অ্যাম্পিয়ার, 10 অ্যাম্পিয়ার যাচ্ছে, ওকে। এবার তুমি বাড়িতে একটা এসি লাগিয়ে দিয়েছো, এসি লাগিয়ে দিলে কি হবে, স্বাভাবিকভাবে এটা 20 অ্যাম্পিয়ার হয়ে যাবে, 20 অ্যাম্পিয়ার। তুমি এটা এমসিবি লাগাওনি, তাহলে 10 অ্যাম্পিয়ার থেকে 20 অ্যাম্পিয়ার হয়ে গেছে। তাহলে এক্সট্রা কারেন্ট গেলে এই তারটা পুড়ে যেতে পারে, কারণ এই তারের ম্যাক্সিমাম ক্যাপাসিটি 12 অ্যাম্পিয়ার। 10 অ্যাম্পিয়ার যায়, তাহলে 12 অ্যাম্পিয়ার গেল, ঠিক আছে, কিন্তু 20 অ্যাম্পিয়ার চলে গেছে। তাহলে 20 অ্যাম্পিয়ার গেলে স্বাভাবিকভাবে কি হবে, এগুলো তো সব আগুন ধরে যাবে। তখন কি হবে, এই যে ফিউজিং এলিমেন্টটা আছে সেটা গলে যাবে। ওই যে হিট, কারেন্ট ফ্লো হলে হিট প্রবাহিত হয়, সেই হিট বা তাপের কারণে এইটা তখন এইভাবে পুড়ে যাবে। পুড়ে গেলে কি হবে, সার্কিটটা ডিসকানেক্ট হয়ে গেল। এদিকের পার্ট যত তোমার টিভি, তারপর হচ্ছে ফ্রিজ কানেকশন আছে, সেইগুলো সেই মানে ওই ওভারলোডের হাত থেকে বেঁচে গেল, ঠিক আছে, প্রোটেকশন পেয়ে গেল। তাহলে এই হচ্ছে ফিউজের কাজ। ফিউজের কাজ হচ্ছে ওভারলোড প্রোটেকশনে কাজ করে, আর হচ্ছে হিটিং এফেক্টে কাজ করে, কারণ এটা তার দিয়ে তৈরি হয়, ঠিক আছে, হিটিং এফেক্ট। তাহলে এবার হচ্ছে কি, ওই রিলে এমসিবি কেন ব্যবহার করা হয় না, এমসিবি। আরেকটা জিনিস এখন বর্তমান যুগে ব্যবহার করা হচ্ছে, সেটা হচ্ছে এমসিবি। এই যে সার্কিট ব্রেকার, এই সার্কিট ব্রেকারের আগে যদি এম ইউজ করে দাও তাহলে হবে মিনিয়েচার সার্কিট ব্রেকার। মিনিয়েচার সার্কিট ব্রেকার এটা ইউজ করলে কি হয়, এটা হিটিং এফেক্টে হয় না, ওভারলোডের প্রোটেকশনে ইউজ হয় ঠিকই। এটা যদি ওভারলোড হয়ে যায় অটোমেটিক ট্রিপ হয়ে যাবে, নিচে নেমে যাবে, আবার তুলে দিলে সেটা অটোমেটিক ঠিক হয়ে যাবে, ঠিক আছে। তো এই দুটোর মধ্যে পার্থক্য এটাই, এই ফিউজ বারবার রিপ্লেসমেন্ট করতে হয়, সার্কিট ব্রেকার রিপ্লেসমেন্ট করতে হয় না। আর সার্কিট ব্রেকার বা মিনিয়েচার সার্কিট ব্রেকার অনেক হাই কারেন্ট মানে এক্সট্রা কারেন্টের ব্যবহার করা হয়, ঠিক আছে। এটা অনেক রেটিং অনেক হাই হয়, এটা রেটিং কম হয়। আরো অন্যান্য এক্সপ্লেন রয়েছে, আমি আর এখন করলাম না। 14 নম্বর প্রশ্ন, ইলেকট্রিক্যাল ফিউজ ইজ বেসড অন হুইচ অফ দ্য ফলোইং এফেক্ট? ম্যাগনেটিক এফেক্ট, কুলিং এফেক্ট, হিটিং এফেক্ট নাকি ইলেকট্রোম্যাগনেটিক এফেক্ট? বললাম একটু আগে যে ফিউজের মধ্যে যখনই ওভারলোড হবে, বেশি কারেন্ট ফ্লো হবে, তখন সেটা পুড়ে যাবে, তাহলে সেটা হিটিং এফেক্ট হবে একমাত্র আনসার, ঠিক আছে, প্রবাহের উষ্ণতাজনিত প্রভাব। হাউ মেনি টাইপস অফ কানেকশন ইন ইলেকট্রিক্যাল সার্কিট? ইলেকট্রিক্যাল সার্কিটে বৈদ্যুতিক বর্ণনে সাধারণত দুই প্রকারের কানেকশন হয়, ঠিক আছে, 1 নম্বর আর 2 নম্বর। দুই প্রকার কি, একটা হচ্ছে সিরিজ কানেকশন মানে শ্রেণী সমবায়, আর একটা হচ্ছে প্যারালাল কানেকশন সমান্তরাল সমবায়। একটা সিরিজ কানেকশন, একটা প্যারালাল কানেকশন, শ্রেণী সমবায় আর প্যারালাল। সিরিজ কি, সিরিজ মানে হচ্ছে একটার সাথে আরেকটা শেষ পর্যন্ত এইভাবে কানেকশন থাকে, একটার সাথে আরেকটা শেষ পর্যন্ত কানেকশন থাকে, অর্থাৎ কারেন্ট যাওয়ার রাস্তা একটাই। আর প্যারালাল হচ্ছে কি, প্যারালাল হচ্ছে একটার সাথে আরেকটা প্যারালালি কানেকশন থাকে, একটার সাথে একটা প্যারালালি কানেকশন থাকে, ঠিক আছে। অর্থাৎ এই যে এটা যদি সার্কিট হয়, এটা যদি সার্কিট হয়, তাহলে এই দেখো কারেন্টটা গিয়ে কি হচ্ছে, এখানে দুটো ভাগে ভাগ হয়ে যাচ্ছে, একটা হচ্ছে এদিকে যাচ্ছে, একটা এদিকে যাচ্ছে, আবার ফিরে এসে এইখানে এলো, এইখানে এলো, দিয়ে এখান থেকে সার্কিটটা প্রবাহিত হলো। অর্থাৎ কারেন্ট যাওয়ার রাস্তা দুটো, তিনটে বা অনেকগুলো থাকতে পারে, ঠিক আছে, দুটো বা তিনটে অনেকগুলো থাকতে পারে। সুতরাং এখানে 2 হবে রাইট আনসার। দুটো একটা সিরিজ কানেকশন, একটা প্যারালাল কানেকশন। সাধারণত আমাদের বাড়ি ঘর রাস্তাঘাটে যে কানেকশনটা করা হয় সেটা হচ্ছে প্যারালাল কানেকশন বা সমান্তরাল সমবায়। সমান্তরাল সমবায় থাকে বলেই কিন্তু আমাদের এই ঘরে ফ্যান যদি চলে পাশের ঘরে ফ্যান চলবে, এই ঘরে লাইট জ্বলবে পাশের ঘরে লাইট জ্বলবে, কোনো অসুবিধা হবে না। যদি একটা লাইট কেটে যায় তাহলে অন্য লাইটটা কিন্তু জ্বলে বাড়ির মধ্যে, বা একটা ফ্যান ঘুরছে না মানে অন্য ঘরের ফ্যানটা কিন্তু ঘোরে। এটি হচ্ছে প্যারালাল কানেকশন আর সিরিজ কানেকশনের মধ্যে পার্থক্য। সিরিজে যদি সাপোজ এখানে কেটে যায় তাহলে এই বাকিগুলো কিন্তু আর জ্বলবে না,
বাকিগুলো আর কিন্তু জ্বলবে না। কিন্তু প্যারালালে যদি তোমার সাপোজ এটা ওপেন হয়ে গেল, কিন্তু এটা এই ল্যাম্পটা কিন্তু জ্বলবে। ঠিক আছে, তো দেখো এরপরে আরো কোশ্চেন আছে, দ্য ল্যাম্পস ফিটেড টু ইলুমিনেটেড দ্য রোডস বা স্ট্রিট, রাস্তার মধ্যে যে আলো দেয়, ইলুমিনেটেড মানে আলো দেয়, সেই বাতিগুলো কিসে লাগানো থাকে? ঠিক আছে, সবসময় বললাম যে প্যারালাল কানেকশন থাকে, রাস্তায় যে কানেকশনগুলো থাকে প্যারালাল। তার ফলে কি হয়, কোনো একটা ল্যাম্প পোস্টের ল্যাম্প যদি খারাপ হয়ে যায়, পরের ল্যাম্প পোস্টের ল্যাম্পটা কিন্তু জ্বলে, সেটাও কিন্তু খারাপ হয়ে যায় না। যদি সিরিজে কানেকশন থাকতো, এই ল্যাম্পটা যদি খারাপ হয়ে যায় তাহলে পাশের পোলে কিন্তু লাইট জ্বলবে না। সুতরাং কি হয়, প্যারালাল কানেকশন থাকলে একটা ল্যাম্প খারাপ হয়ে গেলে অন্য ল্যাম্পগুলো জ্বলবে। ঠিক আছে, এবং স্টেডিয়াম বললো বা ইডেন গার্ডেনের মতন যে স্টেডিয়াম আমাদের কলকাতাতে রয়েছে, সমস্ত খেলার মাঠ সবগুলো ওইভাবে প্রশ্ন ঘুরিয়ে দিতে পারে। উত্তর হবে একটাই, হোয়ার আর ইলেকট্রিক্যাল সুইচ আর কানেক্টেড। ইলেকট্রিক্যাল সুইচ কোথায় কানেকশন দেওয়া হয়? ইলেকট্রিক্যাল সুইচ যার মাধ্যমে কারেন্ট যায় সেইখানেই ইলেকট্রিক্যাল সুইচের কানেকশন থাকে। ঠিক আছে, তো এটা হচ্ছে ব্যাটারির এই বড় দাগটাকে বলে পজিটিভ, ছোট দাগটাকে বলে নেগেটিভ। পজিটিভ থেকে কারেন্ট এদিকে ফ্লো হয়, কারেন্টটা এদিকে ফ্লো যায় এবং এটা এদিকে ফিরে আসে। এটাকে বলে লাইভ কন্ডাক্টর, এটাকে বলে নিউট্রাল। তাহলে আমার কারেন্টটা হচ্ছে লাইভের মধ্যে দিয়ে যাচ্ছে, তাহলে লাইভটাকে আমাকে আলাদা করতে হবে। সেজন্য লাইভ কন্ডাক্টরে সবসময় লাইভ ওয়্যারে সবসময় সুইচ লাগানো হয়, যাতে আমরা সেটাকে অন অফ করে ল্যাম্পটাকে অন অফ করতে পারি। নিউট্রালে কিন্তু সুইচ লাগানো হয় না, অলওয়েজ লাইভ ওয়্যার। এবং এই লাইভ ওয়্যারে কি লাগানো হয়? এমসিবি লাগানো হয়, ফিউজও লাগা হয়। এখানে ফিউজ, এমসিবি, সুইচ সব কিন্তু লাইভ ওয়্যারে লাগানো হয়, কারণ ইলেকট্রিক্যাল শক থেকে বাঁচানোর জন্য, প্রোটেকশনের জন্য, মেন প্রোটেকশন পারপোজ। গ্রাউন্ড ওয়্যারে বা নিউট্রাল ওয়্যারে লাগানো হয় না। অ্যাকর্ডিং টু দ্য ইন্টারন্যাশনাল কালার কোড ফর ইলেকট্রিক্যাল ওয়্যার, হুইচ অপশন রিপ্রেজেন্টস নিউট্রাল ওয়্যার? কোনটা নিউট্রাল তারের কালার? দেখো লাইভ ওয়্যার হয়, লাইভ মানে কি? ডেঞ্জার মানে হচ্ছে রেড, হয়তো বা রেড থাকবে বা ইয়েলো থাকবে, রেড বা ইয়েলো, ডেঞ্জার। আর একটা হচ্ছে নিউট্রাল কন্ডাক্টর। নিউট্রাল হলে কি হবে? রেডের সাথে কি যায়? ব্ল্যাক। দেখবে বাড়িতে যেটা থাকে না, লাল কালো যে তার, ওই ব্ল্যাকটা হচ্ছে নিউট্রাল। আর কি থাকতে পারে? ব্লু থাকতে পারে, ইয়েলোর সাথে ব্লু কন্ডিশন থাকে। আর একটা হচ্ছে গ্রাউন্ডের যে কন্ডাক্টরের কালার, সেই গ্রাউন্ডটা হচ্ছে কি? গ্রিন, সবুজ মাতৃভূমি। ঠিক আছে, ভূমি সবুজ, ধান গাছপালা হয় সবুজ, সেই জন্য গ্রিন। গ্রাউন্ড মানে মাটি, আর্থ, গ্রিন। তাহলে আমাকে এখানে বলেছে নিউট্রাল কন্ডাক্টর। নিউট্রাল হলে কি হবে? নিউট্রাল হলে ব্লু হবে। বাকি এই রেড আর ইয়েলো দুটো হচ্ছে লাইভ, আর গ্রিন হচ্ছে কি? গ্রিন হচ্ছে নিউট্রাল। গ্রিন হচ্ছে গ্রাউন্ড। এটা হচ্ছে ইন্টারন্যাশনাল কালার কোড। কেউ যদি কন্ডাক্টর বানাতে চায় ভেতরে অ্যালুমিনিয়াম দিয়ে বা কপার দিয়ে বা সিলভার দিয়ে, তাহলে তাকে এটা মেনটেন করতে হবে, ফলো করতে হবে। লাইভের জন্য একরকম কালার, নিউট্রালের জন্য একরকম কালার। রেড হলে ব্ল্যাক হবে, ইয়েলো হলে ব্লু হবে, আর গ্রিন হচ্ছে গ্রাউন্ড, অলওয়েজ সেম। 19 নম্বর প্রশ্নটা দেখো, an electrical circuit consists of, একটা ইলেকট্রিক্যাল সার্কিট কি নিয়ে গঠিত? একটা ইলেকট্রিক্যাল সার্কিট হতে গেলে দেখো, একটা প্রথমত লোড লাগবে। লোড মানে হচ্ছে কি? একটা ল্যাম্প লাগবে, তার মধ্যে একটা সুইচ দিতে হবে, একটা ব্যাটারি বা সাপ্লাই দিতে হবে, আর কি থাকবে? এই যে তার দিয়ে যুক্ত করেছি সেই তার থাকবে, আর একটা প্রোটেক্টিভ ডিভাইস থাকবে। তাহলে আমি দেখছি ইলেকট্রিক্যাল কম্পোনেন্ট, কানেক্টিং ওয়্যার এন্ড প্লাগ কিস। ইলেকট্রিক্যাল কম্পোনেন্টস দিয়েছি, কানেক্টিং ওয়্যার দিয়েছি, আর প্লাগও দিয়েছি। প্লাগ মানে যেখান থেকে সাপ্লাই দিয়েছি, কিন্তু ব্যাটারিটা দিইনি, সেজন্য অপশানে উত্তর হবে না। ইলেকট্রিক্যাল কম্পোনেন্টস, কানেক্টিং ওয়্যার এন্ড সেল। ব্যাটারি রয়েছে, ইলেকট্রিক্যাল কম্পোনেন্ট রয়েছে, কানেক্টিং ওয়্যার রয়েছে। তাহলে আর কি নেই? প্লাগ নেই। প্লাগ পয়েন্ট তো লাগবে, এটাকে আমার, ঠিক আছে, প্লাগে দেওয়ার জন্য ইলেকট্রিক্যাল সার্কিট মানে এখানে একটা সুইচ লাগবে, এই যে সুইচ লাগবে। তাহলে অপশন সি ইলেকট্রিক্যাল কম্পোনেন্টস কানেক্টিং ওয়্যার হবে না, অপশন ডি রাইট আনসার হবে এখানে, কারণ ইলেকট্রিক্যাল কম্পোনেন্টস আছে, কানেক্টিং ওয়্যার আছে, সেল বা ব্যাটারি রয়েছে এবং প্লাগ পয়েন্টও রয়েছে, সবগুলো রয়েছে, এভরিথিং। এই জন্য ইলেকট্রিক্যাল সার্কিট হতে গেলে অপশন ডি হবে রাইট আনসার। 20 নম্বর প্রশ্ন দেখো, when many resistance in a circuit are connected in series, the value of current in each resistance কি হবে? দেখো প্রত্যেক এই সিরিজে আমি যদি এইভাবে রেজিস্ট্যান্স গুলো কানেক্ট করি না, সিরিজে কি হয়? সিরিজে এটা মনে করো R1, এটা হচ্ছে R2, এটা হচ্ছে R3। সিরিজে কারেন্ট যাওয়ার রাস্তা হচ্ছে একটাই, এখান থেকে যা কারেন্ট যাবে এখান থেকে সেই কারেন্টে ফিরে আসবে। অর্থাৎ সিরিজে মনে রাখতে হবে, সিরিজে কারেন্ট সেম, সিরিজ বা শ্রেণী সমবায়তে কারেন্ট সেম থাকে, আর প্যারালাল কানেকশনে ভোল্টেজটা সেম থাকে। সেই কারণে কিন্তু বাড়িতে বা রাস্তাঘাটে এই ল্যাম্পটা যদি যা জ্বলবে, পাশে করে ল্যাম্পটা কিন্তু সেই উজ্জ্বলভাবে জ্বলবে, কারণ এখানেও 220 ভোল্ট চলে, ওখানেও 220 ভোল্ট, সেখানেও 220 ভোল্ট। অর্থাৎ প্যারালাল কানেকশন বা সমান্তরাল সময়ে ভোল্টেজ সেম থাকে। যদি ভোল্টেজ আলাদা থাকতো, এই ঘরের ফ্যান আস্তে ঘুরবে, ওই ঘরের ফ্যান জোরে ঘুরবে। ভেতরে যদি ফ্যানের কয়েলের কোনো প্রবলেম না থাকে,
তাহলে কি হবে, কয়েলে যদি প্রবলেম না থাকে তাহলে সে সেম ভাবে ঘুরবে। ঠিক আছে, এখানে 220 ভোল্ট, ওখানে 220 ভোল্ট। সুতরাং সিরিজে মনে রাখবে, সিরিজে হচ্ছে কারেন্ট সেম থাকে আর প্যারালালে ভোল্টেজ সেম থাকে। তাহলে আমার এখানে বলেছে when many resistors in a circuit are connected in series, যখন অনেকগুলো রোধ যখন আমরা শ্রেণীতে যুক্ত করব, তখন ভ্যালু অফ কারেন্ট ইন ইচ রেজিস্টার, প্রত্যেকটা রেজিস্টারে কারেন্ট কত হবে, প্রত্যেকটা রেজিস্টারে কারেন্ট যাই হোক না কেন আমার আলটিমেটলি বর্তনীতে কারেন্টটা সেম থাকবে, রিমেন্সটা সেম থাকবে। ঠিক আছে, অ্যাকচুয়ালি রেজিস্ট্যান্স যদি বাড়ে তাহলে কারেন্ট কমবে, রেজিস্ট্যান্স বাড়লে কারেন্ট কমবে, কিন্তু ওভারঅল সার্কিটের কথা বলে রিমেন্স দ্য সেম হবে রাইট আনসার। ঠিক আছে, 20 নম্বর হয়ে গেল। এবার 21 নম্বর দেখো, রেশিও ভোল্টেজ এন্ড ডাইরেক্ট কারেন্ট ইন এ ক্লোজ সার্কিট কি হবে। দেখো আমরা ওহমের সূত্র অনুযায়ী কি জানি, ভি ইজিক্যাল টু আইআর, তাহলে ভি বাই আই ইজিক্যাল টু কি হলো আর, তাহলে আমাকে ভোল্টেজ আর কারেন্টের যে রেশিও, সেই রেশিওটা হচ্ছে আর, আর মানে কি কনস্ট্যান্ট, আর হচ্ছে রিমেন্স কনস্ট্যান্ট, রোধটা হচ্ছে কনস্ট্যান্ট। ঠিক আছে, এটা যদি ভোল্টেজ হয়, এটা যদি কারেন্ট হয়, তাহলে ভিআই কার্ভটা কিরকম হবে, ঠিক আছে, ভিআই কার্ভটা কিরকম হবে, আর এই আরটা হচ্ছে কি রেজিস্ট্যান্স, এটাকে 1/r বলা হয়। তাহলে এটা আমার রিমেন্সে মানে অপরিবর্তিত থাকবে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। দোজ ওয়্যারস হুইচ ট্রান্সমিট ইলেকট্রিসিটি ইন হাউসেস হ্যাভিং এ কোটিং অফ, বাড়িতে যে তারগুলো থাকে যেটা বিদ্যুৎ পরিবহন করে, তার আবরণ বাইরের লেয়ারটা কি থাকে। বাড়িতে দেখো যে তারটা দেখতে পাচ্ছ, সেটা কিন্তু ডাইরেক্ট সরাসরি হাত দিলে কারেন্ট খাওয়াবে না, তার কারণটা হচ্ছে তার উপর একটা ইনসুলেশন দেওয়া থাকে। সেই ইনসুলেশনটা কিসের দেওয়া থাকে, ইনসুলেশন বা অন্তরক দেওয়া থাকে। ইনসুলেটর যেটা তৈরি থাকে, সেটা ইনসুলেটর দিয়ে যেটা তৈরি সেটাকে বলে ইনসুলেশন। ঠিক আছে, মানে ইনসুলেশন যেটা ইনসুলেটরের উপরে দেওয়া থাকে। তাহলে এটা হবে পিভিসি, পলিভিনাইল ক্লোরাইড, পিভিসি পলিভিনাইল ক্লোরাইড, পলিভিনাইল ক্লোরাইড। ঠিক আছে, একটা প্রশ্ন বলছি যেটা কমেন্টে তোমরা সবাই জানাবে যারা ক্লাস দেখছো, সেটা হচ্ছে বাড়িতে যে ইলেকট্রিক সুইচ বোর্ড রয়েছে, সেটা কি দিয়ে তৈরি। ঠিক আছে, ইলেকট্রিক্যাল সুইচ, প্লাগ পয়েন্ট, বোর্ড, এগুলো কি দিয়ে তৈরি, এটা অপশনে সবাই কমেন্টে জানাবে। 23 নম্বর প্রশ্ন, হোয়াই দ্য ব্যাটারিজ আর ইউজ ইন ইলেকট্রিক্যাল সার্কিট, ইলেকট্রিক্যাল সার্কিটে ব্যাটারি কেন ব্যবহার করা হয়, কারেন্ট জেনারেট করার জন্য, নাকি ইলেকট্রন প্রডিউস করার জন্য, টু জেনারেট পোটেনশিয়াল ডিফারেন্স, নাকি টু মেজারমেন্ট অফ পোটেনশিয়াল ডিফারেন্স। দেখো মেজারমেন্ট তো হবে না, কারণ মেজারমেন্ট করার জন্য ভোল্টমিটার, ভোল্টেজ মাপার জন্য ভোল্টমিটার, কারেন্ট মাপার জন্য অ্যামমিটার ইউজ করা হবে। পোটেনশিয়াল ডিফারেন্স যদি তৈরি না করে তাহলে আমার কারেন্ট তো তৈরি হবে না, কারেন্ট তো পরে, কারেন্ট আমার অনেক পরে, আগে তো পোটেনশিয়াল ডিফারেন্স হবে। তাহলে অপশন সি হবে রাইট অ্যান্সার। আগে তো বিভব পার্থক্য তৈরি করবে দুজনের মধ্যে, তারপর তো কারেন্ট ফ্লো হবে। সুতরাং ব্যাটারির কাজই হলো টু জেনারেট পোটেনশিয়াল ডিফারেন্স, অর্থাৎ বিভব পার্থক্য তৈরি করা। ঠিক আছে, আর ইলেকট্রন তো তৈরি করার কাজ নয়, ইলেকট্রন তো ও তৈরি করবে না, ধাতুর মধ্যে অটোমেটিক্যালি ইলেকট্রন, ফ্রি ইলেকট্রন আছে বলেই কারেন্ট ফ্লো হচ্ছে। বা ব্যাটারি যদি ব্যাটারি জল হয় বা তড়িৎ বিশ্লেষ্য পদার্থ হয়, তার মধ্যে আয়ন্স প্রডিউস হবে, তার ফলে তৈরি হবে। ব্যাটারির কাজ ইলেকট্রন প্রডিউস করা না, ব্যাটারির কাজ হচ্ছে পোটেনশিয়াল ডিফারেন্স, বিভব প্রভেদ তৈরি করা। ঠিক আছে, ভোল্টেজটা দেয়, এই জন্য ব্যাটারির পাশে লেখা দিয়ে 5 ভোল্ট, 6 ভোল্ট, ঠিক আছে, 12 ভোল্ট, 24 ভোল্ট ভোল্টেজ তৈরি করে। হুইচ অফ দ্য ফলোইং কজেস পাওয়ার লস ইন এসি সার্কিট, এসি সার্কিটে পাওয়ার লস কে করে, পাওয়ার লস মানে হচ্ছে কি শক্তি ক্ষয়। পাওয়ার লস হয় জানো তো, যখন একটা কন্ডাক্টর বা তারের মধ্যে দিয়ে তুমি সাপোজ 10 অ্যাম্পিয়ার পাঠালে, রিসিভিং এন্ডে যখন অনেক দূরে যখন কারেন্টটা মাপবে, তখন দেখবে তুমি পাচ্ছ 9.8 অ্যাম্পিয়ার বা 9.9 অ্যাম্পিয়ার। তাহলে ওই 0.1 বা 0.2 অ্যাম্পিয়ার কম পাচ্ছ, সেটা মেনলি হচ্ছে ওই সার্কিটের মধ্যে রোধ আছে। যে কোনো কন্ডাক্টরের মধ্যে একটা রেসিস্টেন্স থাকে যেটা কারেন্টের যেতে বাধা দেয়, সেটাকে বলে রোধ। তাহলে এই রোধের কারণে পাওয়ার লসটা হয়, যেটা রেসিস্ট্যান্স এন্ড ইন্ডাক্টর, ক্যাপাসিটর, ইন্ডাক্টর, রেসিস্ট্যান্স অনলি হবে রাইট আনসার, রেসিস্ট্যান্স হবে রাইট আনসার। ঠিক আছে, কেবল রোধ, শক্তি ক্ষয়ের কারণ। ইফ টু চার্জ অবজেক্টস অফ ইকুয়াল ক্যাপাসিটি আর কানেক্টেড উইথ এ ওয়্যার, দুটো চার্জ আছে, দুটো চার্জ অবজেক্ট Q1 এবং Q2, দুটো চার্জ অবজেক্টকে যদি আমরা কনেক্টর দিয়ে অ্যাড করে দিই, তাহলে কি হবে, ইফ টু চার্জ অবজেক্টস অফ ইকুয়াল ক্যাপাসিটি বলেছে, তাহলে কি হবে, কারেন্ট ফ্লো হবে। ইকুয়াল ক্যাপাসিটি মানে সাপোজ এটা পাবো 10 লিটারের বিভব প্রভেদ, 10 লিটারের জল রয়েছে, এটাও হচ্ছে 10 লিটারের ট্যাঙ্ক রয়েছে, এবং দুটোকে একটা পাইপ দিয়ে কানেকশন হলো। তাহলে কি এদের মধ্যে কোনো জল ফ্লো হবে, কোনো জল ফ্লো হবে না, কারণ দুটোতেই 10 লিটার রয়েছে। তাহলে এটার মধ্যে যে লেভেল থাকবে সেম থাকবে। যখনই আমি এটাকে 10 লিটার থেকে কমিয়ে 8 লিটার করে দেবো, তখনই কি হবে, এই উচ্চ প্রবাহ অর্থাৎ মিউনিসিপালিটির ট্যাঙ্ক থেকে এই নিচের ট্যাঙ্কে জল ফ্লো হবে। ঠিক আছে, সেরকম ভোল্টেজের ক্ষেত্রে তাই 10 ভোল্ট আর 8 ভোল্ট যদি হয় তার মধ্যে কারেন্ট ফ্লো হবে, কিন্তু দুটো যদি 10 ভোল্ট হয় তার মধ্যে কোনো কারেন্ট ফ্লো হবে না। তাহলে আমাকে এখানে বলেছে দুটি আদানবাহী বস্তু বলছে সমান ধারক ক্ষমতা যুক্ত, সেম ক্যাপাসিটি, ইকুয়াল ক্যাপাসিটি হলে কারেন্ট উইল নট ফ্লো, এদের মধ্যে দিয়ে কোনো কারেন্ট ফ্লো হবে না।
কোনো কারেন্ট ফ্লো হবে না, ঠিক আছে। ইকুয়াল ক্যাপাসিটি বলেছে তো, যেটা একটু আগে ইমেজ দিয়ে তোমাদেরকে বুঝিয়ে দিয়েছি, ঠিক আছে। এই ইমেজটা কত নম্বরে বলেছি দেখো, এই ইমেজটা তোমাদের বলেছি এই যে 5 নম্বর, প্রথমে শুরুতে কোশ্চেন, ওটা হাই পোটেনশিয়াল লো পোটেনশিয়াল হলে ভোল্টেজ ডিফারেন্স তৈরি হলে তবেই কারেন্ট ফ্লো হবে, আদারওয়াইজ কিন্তু এর কারেন্ট ফ্লো হবে না, ঠিক আছে। এরপরে আমরা চলে যাই 26 নম্বর প্রশ্ন। দেখো, সাম রেজিস্টার্স আর কানেক্টেড ইন সিরিজ, কিছু পরিমাণ রোধ সিরিজে যুক্ত রয়েছে, শ্রেণী সমবায়ে যুক্ত রয়েছে, ওকে। দ্য ভ্যালু অফ কারেন্ট থ্রু দ্য সার্কিট, তাহলে ওই সার্কিটের মধ্যে কারেন্ট কি হবে, তাহলে যখনই সিরিজ কানেকশন বলবে, সিরিজে কি সেম, সিরিজে হচ্ছে কারেন্ট সেম থাকে, সিরিজে কারেন্ট সেম থাকে, তাহলে রিমেন্স দ্য সেম, উত্তর হবে ইনক্রিজ ডিক্রিজ হবে না, হাফ হবে না, ওকে। when the current drawn from the main wire is greater than 20 ampere, যখন মেন তার থেকে কারেন্টটা 20 অ্যাম্পিয়ারের বেশি নিচ্ছে, নর্মাল যা নেওয়ার কথা তার থেকে 20 অ্যাম্পিয়ার বেশি নিচ্ছে, ওভারহিটিং ক্যান কজ ফায়ার, তার ফলে একটা ওভারহিট হবে, সেই ওভারহিটের জন্য ফায়ার বা আগুন লেগে যাবে। হোয়াট ইজ কল, এই ঘটনাটাকে কি বলে, ঠিক আছে। সাপোজ তোমার বাড়িতে যে কন্ডাক্টর আছে, সেই কন্ডাক্টরের মধ্যে দিয়ে 10 অ্যাম্পিয়ার যাওয়ার কথা, কিন্তু তুমি একটা এসি লাগিয়েছো, কিন্তু কাউকে কোনো ইনফরমেশন দাওনি, ইলেকট্রিক অফিসে কোনো ইনফরমেশন দাওনি, যে কারণে তারা এসে তোমার ওই মিটার থেকে বাইরের মেন লাইনের তারটা চেঞ্জ করে দেয়নি, তাহলে কি হবে, ওই মেন ওই যে তারটা এখন বর্তমানে রয়েছে সেটার ক্যাপাসিটি 10 অ্যাম্পিয়ার, তুমি এসি লাগিয়েছো, তাহলে এটা কত অ্যাম্পিয়ার হয়ে গেছে, 20 অ্যাম্পিয়ার হয়ে গেছে, তাহলে স্বাভাবিকভাবেই এত হিউজ অ্যামাউন্টে কারেন্ট ফ্লো হওয়ার কারণে এই কন্ডাক্টরের মধ্যে যেই ইনসুলেশন মেটেরিয়াল গুলো ছিল সেগুলো সব জ্বলে পুড়ে গেছে, ঠিক আছে, জ্বলে পুড়ে গেছে, তাহলে এই জিনিসটা হলো, এটাকে বলছে কি ওভারলোড, ওভারলোড কন্ডিশন, এটাকে বলে ওভারলোড কন্ডিশন, ঠিক আছে। এই ওভার হিটিং এর জন্য ফায়ার লেগে যায়, হয়ে যায়, ঠিক আছে। এখানে আমার যদি একটা ফিউজ লাগানো থাকতো তাহলে কিন্তু সার্কিটটা সেভ হতো, এখানে ফিউজের কথা বলেনি। 28 নম্বর প্রশ্ন দেখো, ইন অ্যান ইলেকট্রিক্যাল সার্কিট ডায়াগ্রাম দ্য সিম্বল অফ এ সেল কনসিস্ট অফ এ লং অ্যান্ড শর্ট ভার্টিক্যাল লাইন, দ্য লং ভার্টিক্যাল লাইন রিপ্রেজেন্টস হুইচ পার্টিকেল, মানে এই যে ব্যাটারির কথা বলছে, এই ব্যাটারিতে এই বড় দাগটা কি ছোট দাগটা কি, দেখো বড় দাগ থেকে সবসময় কারেন্ট বেরোয়, এটা প্লাস, ছোট দাগটা হচ্ছে মাইনাস, ঠিক আছে। এখান থেকে কারেন্ট এদিকে ফ্লো হবে, বড় দাগ থেকে কারেন্ট ফ্লো হলে এদিকে এদিকে ফ্লো হবে, ঠিক আছে, এদিকে ফ্লো হবে, আর এদিক থেকে কি যাবে, এদিক থেকে ইলেকট্রন প্রবাহিত হবে, উল্টো দিক থেকে ইলেকট্রন যাবে আর এদিক থেকে কারেন্ট যাবে। সুতরাং বড় দাগটাকে কি বলে, লং ভার্টিক্যাল লাইন রিপ্রেজেন্টস হুইচ টার্মিনাল, পজিটিভ টার্মিনাল, আর নেগেটিভ টার্মিনাল কাকে বলে, নেগেটিভ টার্মিনাল বলে স্মলটাকে, স্মল স্মল ভার্টিক্যাল লাইনটাকে বলে। 29 নম্বর, ইফ মেনি বাল্বস আর কানেক্টেড ইন প্যারালাল কম্বিনেশন, অনেকগুলো বাল্ব যদি প্যারালালে কানেকশন থাকে, ইন এ সার্কিট অ্যান্ড ওয়ান বাল্ব ইজ ফিউজ, এবং একটা বাল্ব পুড়ে গেছে, তাহলে হোয়াট হ্যাপেন্স টু দ্য আদার বাল্বস, অনেকগুলো বাল্ব প্যারালালে কানেকশন আছে, মানে তোমার বাড়িতে যে কানেকশন আছে সেইটা, বা রাস্তাতে যে কানেকশন আছে সেটা, তাহলে প্যারালালে যদি যুক্ত থাকে এবং কোনো একটা বাল্ব কেটে গেল, কোনো একটা বাল্ব জ্বলছে না, তাহলে বাকি বাল্বগুলো কি হবে, বাকিগুলো কি হবে, সব বাল্ব নিভে যাবে, কিছু জ্বলে থাকবে, কিছু নিভবে, কিছু বাল্ব ফেটে যাবে, নাকি সব বাল্বগুলো জ্বলতে থাকবে, তাহলে সবগুলো জ্বলতে থাকবে, অল আদার বাল্বস গ্লোয়িং, যেটা কেটে গেছে সেটা বাদ দিয়ে বাকি বাল্বগুলো অবশ্যই জ্বলবে, ঠিক আছে। দেখবে দিওয়ালির সময় যে বাড়িতে টুনি লাইট লাগানো হয়, একটা টুনি লাইট জ্বলছে না, তাহলে মানে কি বাকিগুলো জ্বলে না, অবশ্যই জ্বলে। দ্য কারেন্ট ফ্লোয়িং থ্রু এ রেজিস্টার ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু, একটা সার্কিটের মধ্যে দিয়ে যে কারেন্ট প্রবাহিত হয় সেটা কার সাথে ডাইরেক্ট ইনভার্সলি প্রপোর্শনাল, দেখো ভি ইজ ইকুয়াল টু আই আর, আমরা জানি কি ভি ইজ ইকুয়াল টু আই আর, তাহলে আই সমান সমান কি ভি বাই আর, তাহলে আমাকে যদি বলে যে তড়িৎ প্রবাহে টোটাল ভোল্টেজটা কনস্ট্যান্ট আছে, ভোল্টেজ কনস্ট্যান্ট, তাহলে আই ইনভার্সলি প্রপোর্শনাল টু আর হবে, তাহলে কারেন্ট ফ্লোয়িং থ্রু এ রেজিস্টার ইনভার্সলি প্রপোর্শনাল টু ইটস কি হবে, কারেন্টের কথা বলছে, রেসিস্ট্যান্স হবে, ঠিক আছে। একটি রোধে প্রবাহিত বিদ্যুৎ প্রবাহ বিপরীতানিক রেসিস্ট্যান্স, বাংলাটা অন্যরকম হয়ে গেছে একটুখানি, ঠিক আছে, কিন্তু ইংলিশটা দেখো এটা। তাহলে একটা বর্তনীর মধ্যে যখন রোধ বাড়বে, মানে কারেন্ট, মানে বাধা দেওয়ার ক্ষমতা বাড়বে, তখন কারেন্ট কমবে, আর যখন রোধ কমবে তখন কারেন্টটা বাড়বে। 31, এসি অ্যান্ড ডিসি আর দ্য ফর্ম অফ, এসি আর ডিসি কিসের ফর্ম, দেখো এখানে চার্জ, ওয়াটার ফ্লো তো হবে না আর এয়ার ফ্লো হবে না, ওয়াটার আর এয়ার যদি বাদ দিই তাহলে আমার চার্জ ফ্লো আর ভোল্টেজ ফ্লো হবে, তাহলে এসির পুরো নামটাই হচ্ছে কি অল্টারনেটিং কারেন্ট, এসির পুরো নাম হচ্ছে অল্টারনেটিং কারেন্ট। অল্টারনেট কেন বলছে,
কারণ এটা সময়ের সাথে সাথে তার ডিরেকশন চেঞ্জ করে, একবার এই পজিটিভ একবার নেগেটিভ, একবার পজিটিভ একবার নেগেটিভ, এরকম ভাবে কিন্তু ও চলাফেরা করে। ঠিক আছে, তাহলে সময়ের সাথে সাথে এই যে ওপর থেকে উপরে গেল এটা হচ্ছে পজিটিভ হলো, আবার এই যে নিচে গেল এটা নেগেটিভ হলো। তাহলে এখান থেকে এই অবধি একটা পুরো সার্কেল কমপ্লিট হলো। মানে এটাকে যদি আমরা এরকম ভাবে দেখি তাহলে একটা গোটা সাইকেল কমপ্লিট হলো, একটা সাইকেল। আবার এখানে পজিটিভ নেগেটিভ এরকম ভাবে চলতে থাকে। এটা হচ্ছে পার সেকেন্ডে 50 বার যদি হয়, 50 সাইকেলস পার সেকেন্ড, এক সেকেন্ডে যদি 50টা সাইকেল কমপ্লিট করে সেটাকে আমরা বলবো ফ্রিকোয়েন্সি বা কম্পাঙ্ক। কম্পাঙ্ক, তাহলে এটাকে আমরা বলছি 50 হার্জ। ঠিক আছে, ভারতবর্ষের ফ্রিকোয়েন্সি হচ্ছে 50 হার্জ, আমেরিকার ফ্রিকোয়েন্সি 60 হার্জ। ঠিক আছে, কারণ ওদের এক সেকেন্ডে 60 সাইকেল, ওরা জিনিসটা ওইভাবে তৈরি করে। এই কারণে আমেরিকার কোনো ইলেকট্রিক হিটার তুমি যদি বাড়িতে এনে লাগাও তাহলে কিন্তু যেটা জ্বলবে না, ফেটে যাবে। বা এখানকার যদি আমেরিকা থেকে লাগাও তাহলে কিন্তু চলবে না, কারণ দুটো রেটিং আলাদা। 220 ভোল্ট, 50 হার্জ এটা রেটিং লেখা থাকে, ওদের 60 হার্জ লেখা থাকে। তাহলে সময়ের সাথে সাথে যে ডিরেকশন চেঞ্জ করে তাকে বলে অল্টারনেটিং কারেন্ট। আর ডিসি কথার অর্থ কি? ডিসি কথার অর্থ হচ্ছে ডাইরেক্ট কারেন্ট, ডাইরেক্ট কারেন্ট যেটা ব্যাটারি থেকে বেরোয়। মানে কি, এটা সময়ের সাথে সাথে তার ডিরেকশনটা চেঞ্জ করে না, সময়ের সাথে সাথে সে একই দিকে চলতে থাকে, সময়ের সাথে সাথে একই দিকে চলতে থাকে। ঠিক আছে, এটাকে বলে ডাইরেক্ট কারেন্ট। তাহলে এটা আমাদের কিসের ফ্লো হবে? চার্জ ফ্লো নয়, হয় কারেন্ট নয় ভোল্টেজ হবে। তাহলে এটা কি হবে? এটা ভোল্টেজ ফ্লো হবে। ঠিক আছে, ভোল্টেজ ফ্লো হবে, চার্জ ফ্লো হবে না, চার্জ ফ্লো হবে না। ঠিক আছে, অল্টারনেটিং কারেন্ট, ভোল্টেজ, ডিরেক্ট কারেন্ট, সেটা সময়ের সাথে চলে যাচ্ছে। কারেন্ট মানে হচ্ছে ভোল্টেজ ফ্লো, চার্জ মানে কিউ ইজ ইকুয়াল টু আইটি। When an electric current of 4 ampere flows through a heater having potential difference 60 volt, if the potential difference increases to 165 volt, what will be the current? একটা হিটার দিয়ে 4 অ্যাম্পিয়ার যাচ্ছে, তাহলে বিভব প্রভেদ 60 ভোল্ট, আমরা জানি V ইজ ইকুয়াল টু IR। তাহলে এখানে ভোল্টেজ হচ্ছে 60 ভোল্ট, কারেন্ট হচ্ছে 4 অ্যাম্পিয়ার, রেজিস্ট্যান্স হচ্ছে R। তাহলে R এর মান কি হবে? 4 15 60, 15 ওহম, 4 15 60 15 ওহম। এবার বলেছে পোটেনশিয়াল ডিফারেন্সটা বেড়ে 165 হলো, তাহলে কারেন্ট কত হবে? তাহলে আমরা জানি কি V ইজ ইকুয়াল টু IR, তাহলে I সমান সমান V বাই R। তাহলে ভোল্টেজ 165 হয়ে গেছে, আর আমার রেজিস্ট্যান্স কত বের করলাম? 15। তাহলে এটা কত হয়? 15 11 165। তাহলে এটা রাইট আনসার হবে 11 অ্যাম্পিয়ার। 11 অ্যাম্পিয়ার হবে এটা রাইট আনসার। ঠিক আছে, অন্যরকম ভাবেও করা যায়, যে যেটা সুবিধা হবে করবে। ক্যালকুলেট দ্য ইলেকট্রিক কারেন্ট when a 220 volt generator is connected with a 1100 watt motor। তাহলে অ্যাম্পিয়ার বের করতে বলেছে, আমরা জানি কি P ইজ ইকুয়াল টু VI, P ইজ ইকুয়াল টু VI, এটা হচ্ছে পাওয়ারের ফর্মুলা। তাহলে P এর মান বলেছে 1100 ওয়াট, ভোল্টেজ কত বলেছে দেখো, বিভব প্রভেদ বলেছে 220 ভোল্ট, আর ইনটু কারেন্ট আমাকে বের করতে বলেছে। তাহলে এটা যদি ক্যালকুলেট করি, 0 0 কেটে গেল, 11 1 11 মানে 11 10 এটা, আর 11 দুগুণে 22, তাহলে এটা কাটাকুটি করলে 5 দুগুণে 10, তাহলে 5 অ্যাম্পিয়ার হবে রাইট আনসার। বা 22 দিয়ে একবারে সরাসরি কাটলে 5 অ্যাম্পিয়ার হয়। ঠিক আছে, 34 নম্বর দেখো, হুইচ অফ দ্য ফলোইং ল ইজ রিলেটেড টু দ্য হিটিং এফেক্ট অফ ইলেকট্রিক কারেন্ট। ইলেকট্রিক কারেন্টের যে হিটিং এফেক্ট, সেই হিটিং এফেক্টটা কে দেয়? ওহমস ল, ওহমের সূত্র ইজ ইকুয়াল টু V ইজ ইকুয়াল টু IR, V ইজ ইকুয়াল টু IR হচ্ছে ওহমের সূত্র। ঠিক আছে, নিউটনস ল, নিউটনের তো গতিসূত্র আছে, 3টে গতিসূত্র, প্রথম দ্বিতীয় তৃতীয়। ঠিক আছে, এটা কারেন্টের সাথে কোনো রিলেটেড নেই। ফ্যারাডের সূত্র হচ্ছে কি, ইন্ডাকশন এফেক্টে কাজ করে, যেটা বললাম জেনারেটর, মোটর, ট্রান্সফরমারের ওয়ার্কিং প্রিন্সিপাল রিপ্রেজেন্ট করে। তাহলে আমাদের একমাত্র পড়ে হচ্ছে জুল। জুলের সূত্র কি না, H ইজ ইকুয়াল টু I স্কোয়ার RT। তাহলে এটা হচ্ছে হিটের ফর্মুলা, যেটা সরাসরি কারেন্টের সাথে প্রপোর্শনাল, আর রেসিস্ট্যান্সের সাথে প্রপোর্শনাল, আর টাইমের সাথে প্রপোর্শনাল। সেই জন্য জুলের সূত্র হবে রাইট আনসার। হিটিং বললেই জুল, ঠিক আছে, এই প্রিন্সিপালের উপরে কাজ করে ইলেকট্রিক হিটার কাজ করে। তাহলে রাইট আনসার অপশন ডি, জুল। এরপরে নেক্সট দেখো, ড্যাশ ইজ নট অ্যান এক্সাম্পল অফ অ্যান ইনসুলেটর। ইনসুলেটর মানে কি? ইনসুলেটর মানে হচ্ছে অন্তরক, বাংলায় হচ্ছে অন্তরক, যার মধ্যে দিয়ে তড়িৎ যেতে পারে না। মানে কেন যেতে পারে না? তার মধ্যে কোনো ফ্রি ইলেকট্রন বা মুক্ত ইলেকট্রন নেই। মুক্ত ইলেকট্রন যার মধ্যে থাকে সেটার মধ্যেই তড়িৎ যেতে পারে, কিন্তু এটার মধ্যে কোনো ফ্রি ইলেকট্রন বা মুক্ত ইলেকট্রন থাকে না। ঠিক আছে, দেখবে রাস্তা দিয়ে যে পোলের মধ্যে দিয়ে কারেন্ট গেছে, সেই পোলের ওপরে যেটার উপর দিয়ে গেছে সেটা বলে ইনসুলেটর, মানে যেটার উপর দিয়ে কন্ডাক্টরটা বাঁধা আছে, তাহলে তার মধ্যে দিয়ে কোনো কারেন্ট যায় না, তার কারণ তার মধ্যে কোনো ফ্রি ইলেকট্রন নেই। বা কন্ডাক্টরের উপরে যে লেয়ারটা থাকে পিভিসি, ঠিক আছে, তার মধ্যে। তাহলে এখানে যদি অপশন দেখি, রাবার, ডায়মন্ড, হিউম্যান বডি, গ্লাস, বলেছে কোনটা ইনসুলেটরের এক্সাম্পল নয়। রাবার দিয়ে কোনো কারেন্ট ফ্লো হয় না, ডায়মন্ডে কোনো ফ্রি ইলেকট্রন নেই, এই জন্য কারেন্ট প্রবাহিত হয় না,
গ্লাসের মধ্যে কোনো ইলেকট্রন নেই, কোনো কারেন্ট ফ্লো হয়তো হয় না। কিন্তু হিউম্যান বডি বা মানুষের শরীরের মধ্যে কারেন্ট ফ্লো হয়, কারণ মানুষের শরীরে যে ব্লাড আছে, ব্লাডের মধ্যে অনেক আয়ন্স রয়েছে, বডির মধ্যে মিনারেলস রয়েছে। তাহলে সমস্ত আয়ন্স মিনারেলস থাকার জন্য একটা কি চার্জ থাকে, পজিটিভ নেগেটিভ আয়ন থাকে। তার ফলে সে যখন ইলেকট্রিক কারেন্ট ধরবে বা ছোবে, তখন তার মাধ্যমে কারেন্ট গ্রাউন্ডে চলে যাবে, সেই শরীরের মাধ্যমে ফ্লো হয়ে যাবে। ঠিক আছে, সেই মানুষটার মাধ্যমে কি হবে, সাপোজ এখানে একটা লাইভ কন্ডাক্টর রয়েছে, সেখানে যদি কোনো মানুষ হাত দেয়, ঠিক আছে, কোনো মানুষ যদি এখানে হাত দেয় এটার মাধ্যমে, তাহলে সেই কারেন্টটা কি হবে, সরাসরি তার মাধ্যমে ফ্লো হয়ে, বডির মাধ্যমে ফ্লো হয়ে সেটা সরাসরি গ্রাউন্ডে আর্থিং হয়ে যাবে। তাহলে কি হচ্ছে, কেন হচ্ছে, কারণ তার মাধ্যমে একটা পজিটিভ বা নেগেটিভ আয়ন রয়েছে, সেই জন্য হিউম্যান বডি হবে রাইট আনসার। এখানে আমাকে বলেছে কোনটা ইনসুলেটরের উদাহরণ নয়। হিউম্যান বডি ইনসুলেটরের উদাহরণ নয়, কারণ হিউম্যান বডি ইজ এ কন্ডাক্টিং ম্যাটেরিয়াল বা কন্ডাক্টর হিসেবে কাজ করে। এবং যদি জিজ্ঞেস করে পরীক্ষা যে হিউম্যান বডিতে কত রেজিস্ট্যান্স থাকে, তাহলে এটা বলতে পারো 1K ওহম, মানে 1000 ওহম হচ্ছে তার মানুষের শরীরের রেজিস্ট্যান্স, রোধ। If the current and resistance are 10 ampere and 50 ohm respectively, find the potential difference. Potential difference মানে ভোল্টেজের কথা বলছে। V is equal to IR, V is equal to IR, তাহলে I মানে হচ্ছে 10 অ্যাম্পিয়ার, R মানে হচ্ছে 50, তাহলে 50 এর সাথে যদি 10 গুণ করি 500 ভোল্ট হবে রাইট আনসার, 500 ভোল্ট। ঠিক আছে, 10 এর সাথে 50 গুণ করলে। 37 নম্বর, হুইচ অফ দ্য ফলোইং ম্যাটেরিয়াল ইজ বেটার কন্ডাক্টর অফ ইলেকট্রিসিটি। খুব ভালো কন্ডাক্টর অফ ইলেকট্রিসিটি কে? সিলভার, টাংস্টেন, অ্যালুমিনিয়াম, কপার। সব থেকে ভালো তড়িৎ প্রবাহিত হয় সিলভারের মধ্যে দিয়ে, তারপরে হচ্ছে কার মধ্যে দিয়ে, কপারের মধ্যে দিয়ে, তারপরে হচ্ছে অ্যালুমিনিয়ামের মধ্যে দিয়ে। ঠিক আছে, তাহলে সব থেকে ভালো সিলভার কেন? কারণ সিলভারের ফ্রি ইলেকট্রন অনেক বেশি, রেসিস্ট্যান্স কম, সব থেকে বড় কথা এর মধ্যে লো রেসিস্ট্যান্স হলে কি হবে, তার মধ্যে দিয়ে কারেন্টের যেতে বাধা দেবে, এর মধ্যে দিয়ে তড়িতের যেতে বাধা দেবে। ঠিক আছে, তড়িৎ বেশি পরিমাণে যেতে পারবে যদি রোধ বা বাধা কম হয়। তারপরে কপার, তারপরে অ্যালুমিনিয়াম। ঠিক আছে, তা সত্ত্বেও আমাদের অ্যালুমিনিয়ামটা কেন ব্যবহার করে? দেখবে মাঠে যে বড় বড় টাওয়ারের মধ্যে দিয়ে তারগুলো গেছে, সেগুলো সব অ্যালুমিনিয়ামের তৈরি। বাড়িতে যেগুলো আছে সেগুলো কিন্তু কপারের তৈরি। কারণ সিলভার ব্যবহার করে না কোথাও, কারণ মাঠে ওই যদি সিলভার তো অনেক দাম, কস্টলি, অনেক বেশি, তাহলে ওটা যদি ব্যবহার করে তাহলে সেটা চুরি হয়ে যাবে। ঠিক আছে, 1 নম্বর। আর 2 নম্বর হচ্ছে প্রচুর কস্টলি, আর এর ওয়েট বেশি। অ্যালুমিনিয়াম যেমন হালকা দুটো টাওয়ারের মধ্যে যদি এই লাইনটা লাগানো থাকে, সেটা কি হবে, সেটা হচ্ছে টান হয়ে থাকবে। কিন্তু সিলভার বা কপার লাগালে কি হবে, ঝুলে যাবে, ঝুলে গেলে মাটির সাথে কোনো গাড়ি টাড়ি গেলে সেটা লেগে যাবে, কারণ এর ওয়েটটা হচ্ছে বেশি, সেই জন্য অ্যালুমিনিয়াম ব্যবহার করা হয়। তো এখানে আমাকে বলেছে বেটার কন্ডাক্টর অফ ইলেকট্রিসিটি সিলভার অবশ্যই হবে, অ্যালুমিনিয়াম তার থেকে কম কপার, তার থেকে কম অ্যালুমিনিয়াম। আর টাংস্টেন ব্যবহার করে না, টাংস্টেন ব্যবহার করে ইলেকট্রিক ল্যাম্পের ভেতরে, এই যে ইলেকট্রিক ল্যাম্প রয়েছে, ঠিক আছে, সেই ইলেকট্রিক ল্যাম্পের ভেতরে যেটা থাকে সেটাকে বলছে ফিলামেন্ট, যেটা টাংস্টেন ধাতু দিয়ে তৈরি হয়। হুইচ অফ দ্য ফলোইং ইজ নট অ্যান ইনসুলেটর, কোনটা ইনসুলেটর নয়? পেপার, নাইক্রোম, ডায়মন্ড, ইবোনাইট। নাইক্রোম তার কোথায় ব্যবহার করা হয় বলতো? ইলেকট্রিক হিটারে নাইক্রোম তার ব্যবহার করা হয়। তার কারণ এর রেসিস্টিভিটি অনেক হাই হওয়ার কারণে, মানে রেসিস্ট্যান্স যার বেশি হবে সে তো বেশি হিট প্রডিউস করবে। H ডাইরেক্টলি প্রপোর্শনাল টু I² RT, তাহলে হিট ডাইরেক্টলি প্রপোর্শনাল টু R, যার রেসিস্ট্যান্স বেশি সে তো বেশি হিট তৈরি করতে পারবে। তার মধ্যে হিটার কেন প্রয়োজন? হিটারে বেশি হিট প্রয়োজন, সেই জন্য নাইক্রোম হচ্ছে একটা কন্ডাক্টর যার মধ্যে সহজে তড়িৎ প্রবাহিত হতে পারে। কিন্তু পেপার, ডায়মন্ড আর এবোনাইট এইগুলো হচ্ছে ইনসুলেটর। আমাকে কোনটা ইনসুলেটর নয় জিজ্ঞাসা করেছে, এই জন্য নাইক্রোম হবে এটা রাইট আনসার। ওকে, নেক্সট দেখো, ওহমস ল ডেসক্রাইব দ্য রিলেশন বিটুইন। ওহমস ল কার মধ্যে সূত্র, মানে কার মধ্যে রিপ্রেজেন্ট করে? আমরা জানি V is equal to IR, এটাই তো ওহমস ল। ওহমস ল কাকে বলে? ওহমস ল হচ্ছে এটা যদি পোটেনশিয়াল ডিফারেন্স তৈরি করতে হবে, VA VB, আর এর মধ্যে দিয়ে কারেন্ট যদি I যায়, এর মধ্যে রেসিস্ট্যান্সও রয়েছে, বাধা দিচ্ছে, অর্থাৎ এই VA মাইনাস VB দুজনের মধ্যে যে পোটেনশিয়াল ডিফারেন্স ডাইরেক্টলি প্রপোর্শনাল টু I, ঠিক আছে, সেটা সমানুপাতিক ধ্রুবক তুললে একটা রেসিস্ট্যান্স R আসবে। মানে তাপমাত্রা আর অন্যান্য ভৌত অবস্থা যদি স্থির থাকে, তাহলে দুই প্রান্তের বিভব প্রভেদ সরাসরি প্রপোর্শনাল টু দ্য কারেন্ট ফ্লোয়িং থ্রু দ্য কন্ডাক্টর, মানে এই প্রবাহের মধ্যে দিয়ে যত কারেন্ট যাবে সেই কারেন্টের সাথে ডাইরেক্টলি প্রপোর্শনাল। এটা হচ্ছে ওহমের সূত্র। এই সমানুপাতিক ধ্রুবক তুললে একটা ধ্রুবক আসবে, এই যদি সমানুপাতিক তুললে একটা ধ্রুবক আসবে যেটা হচ্ছে R, যেটাকে বলি রেসিস্ট্যান্স, মানে কন্ডাক্টরে বাধা দেয়। তাহলে ইলেকট্রিক কারেন্ট, ইলেকট্রিক চার্জ রয়েছে, চার্জ হবে না, চার্জের সাথে ওহমস ল কোনো সূত্র নেই, চার্জ মানে কুলম্ব আছে, ইলেকট্রিক চার্জ হবে না। পোটেনশিয়াল আর ইলেকট্রিক্যাল কারেন্ট, এটা হবে রাইট আনসার। এখানে চার্জ আছে, এটা হবে না, মানে ভোল্টেজ আর কারেন্টের সাথে ডাইরেক্ট রিলেশন, এই যে ভোল্টেজ আর কারেন্ট, এটা হচ্ছে ওহমস ল।
হুইটস্টোন ব্রিজ ইজ ইউজ ফর মেজারমেন্ট অফ, হুইটস্টোন ব্রিজ দিয়ে কি মাপা হয়? হুইটস্টোন ব্রিজ হচ্ছে এরকম একটা দেখতে হয়, ঠিক আছে? হুইটস্টোন ব্রিজটা এরকম ভাবে দেখতে, অনেকে ক্লাস 11-12 পড়েছে হয়তো, বা ক্লাস 10 পড়েছে। এটা হচ্ছে পি কিউ আর এস, ঠিক আছে? পি কিউ আর এস মানে এই পি কিউ আর এই ভ্যালুগুলো আমরা জানবো, পি কিউ আর এই ভ্যালুগুলো আমরা জানবো, পি কিউ আর ভ্যালুগুলো জানবো, কিন্তু এস এর ভ্যালুটা জানবো না। এখানে একটা আননোন রেজিস্টার কানেকশন থাকবে, সেই আননোন রেজিস্টার যে কানেকশন থাকবে সেটা দিয়ে আমরা কি করব, এটা গ্যালভানোমিটার লাগানো থাকে, এখানে হোক বা উপরে হোক, দুজনের মধ্যে পোটেনশিয়াল ডিফারেন্স তৈরি করবে, মেজারমেন্ট করবে গ্যালভানোমিটার, ঠিক আছে? তো এস এর এখানে আমার কোনো রেজিস্ট্যান্স থাকে না, বাকিগুলোতে থাকে। দিয়ে আমরা এই ফর্মুলা দিয়ে পি বাই কিউ ইজিক্যাল টু আর বাই এস, পি বাই কিউ ইজিক্যাল টু আর বাই এস, বা পি বাই আর ইজিক্যাল টু কিউ বাই এস, যাও একটা ফর্মুলা, সেই ফর্মুলা দিয়ে আমরা কি করি, আমরা রেজিস্ট্যান্স মাপি। এবার সেই রেজিস্ট্যান্সটা কি রেজিস্ট্যান্স সেটা দেখো, লোয়ার এন্ড হায়ার ভ্যালু অফ কারেন্ট, না কারেন্ট তো নয়, কারেন্ট যেখানে আছে হবে না, হ্যাঁ, ভোল্টেজ যেখানে আছে হবে না, রেজিস্ট্যান্স ভ্যালুস হবে। কি রেজিস্ট্যান্স? লো রেজিস্ট্যান্স, মিডিয়াম রেজিস্ট্যান্স, হাই রেজিস্ট্যান্স। তাহলে এটা হবে কি মিডিয়াম রেজিস্ট্যান্স, মিডিয়াম রেজিস্ট্যান্স মেজার করে হুইটস্টোন ব্রিজ দিয়ে, ঠিক আছে? যদি বলে লো রেজিস্ট্যান্স কিসের মাধ্যমে মেজার করে, লো রেজিস্ট্যান্স মেজার করে কেলভিন ডাবল ব্রিজ বা শুধুমাত্র কেলভিন ব্রিজ, কেলভিন ব্রিজ দিয়ে লো রেজিস্ট্যান্স মেজার করে, মানে 1 ওহমের কম, 1 ওহমের কম যেগুলো সেইগুলোকে আমরা বলছি লো রেজিস্ট্যান্স। 1 ওহমের বেশি, 100 ওহমের কম যেগুলো, সেগুলোকে আমরা বলছি মিডিয়াম রেজিস্ট্যান্স। আর 100 ওহম বা 100 কিলো ওহমের ওপরে হলে সেটাকে আমরা বলছি হাই রেজিস্ট্যান্স। তাহলে হাই রেজিস্ট্যান্স কিসের মাধ্যমে মেজার করে? হাই রেজিস্ট্যান্স মেজার করে মেগার দিয়ে, একটা ইনস্ট্রুমেন্ট আমি লিখে রাখলাম মেগার। মেগার হলো একটা ইনস্ট্রুমেন্ট যেটা দিয়ে অনেক হাই রেজিস্ট্যান্স মাপে, হাই রেজিস্ট্যান্স, লো রেজিস্ট্যান্স, মিডিয়াম রেজিস্ট্যান্স। এটা নোট ডাউন করে রাখবে, ঠিক আছে? 41 দ্য এসআই ইউনিট অফ ড্যাশ ইজ ওহম। ওহম কিসের একক? ইলেকট্রিক কারেন্ট, ইলেকট্রিক কারেন্টের একক হচ্ছে অ্যাম্পিয়ার। একটু এতগুলো আমরা অঙ্ক করলাম। ভোল্টেজ মানে হচ্ছে ভি, ভোল্টেজ মানে ভি। ইলেকট্রিক চার্জ, চার্জের হচ্ছে কি কুলম, সি ফর কুলম। আর রেজিস্ট্যান্স হচ্ছে কি, রেজিস্ট্যান্স হচ্ছে ওহম, ওহম। এটাকে বলে ও এইচ এম বলে, ওহম, ঠিক আছে? ফ্যাক্টর এফেক্টিং রেজিস্ট্যান্স অফ এ ম্যাটার, একটা ম্যাটার বা পদার্থের রোধ কিসের উপর নির্ভর করে? রোধ কিসের উপর নির্ভর করে? দেখো আর ইজিক্যাল টু রো এল বাই এ। এই আর ডাইরেক্টলি প্রপোর্শনাল টু রো। রো মানে হচ্ছে ম্যাটেরিয়াল, ওই যে তার, কন্ডাক্টর, সেটা কোন ধাতু দিয়ে তৈরি, সেই ধাতুর রোধাঙ্কটা হচ্ছে রো, সেই রোধাঙ্কের সাথে রেজিস্ট্যান্স ডাইরেক্টলি প্রপোর্শনাল। এই এল হচ্ছে লেন্থ অফ দ্য কন্ডাক্টর, অর্থাৎ কন্ডাক্টরটা কতটা লম্বা, এই একটা কন্ডাক্টর রয়েছে আর এই একটা কন্ডাক্টর রয়েছে, তাহলে এর লেন্থ, এই লেন্থ যা আছে এর লেন্থটা তার থেকে বেশি রয়েছে, এতটুকু তো বেশি রয়েছে। তাহলে কার রোধটা বেশি হবে, মানে কার মধ্যে তড়িৎ যেতে বেশি বাধা পাবে, তাহলে লেন্থ যার বেশি হবে তার রেসিস্ট্যান্স তো বেশি হবে। আবার এ মানে হচ্ছে কি ক্রস সেকশনাল এরিয়া, রেডিয়াস আর ইনভার্সলি প্রপোর্শনাল টু এ, ক্রস সেকশনাল এরিয়া মানে একটা এরকম সরু তার রয়েছে, ঠিক আছে, আর একটা এরকম মোটা তার রয়েছে। তাহলে একটা সরু তার একটা মোটা তারের মধ্যে কার রোধ বেশি হবে, কার রোধ কম হবে। তাহলে এরিয়া মানে হচ্ছে এটা বলে ক্রস সেকশনাল এরিয়া। তাহলে এর থেকে এর ক্রস সেকশনাল এরিয়া বেশি, তাহলে স্বাভাবিকভাবে এর রোধটা কম হবে। যার ক্রস সেকশনাল এরিয়া বা প্রস্থচ্ছেদ বেশি তার মধ্যে রোধ কম হবে, ঠিক আছে। আর যার ক্রস সেকশনাল এরিয়া কম তার মধ্যে রোধ বেশি হবে, ঠিক আছে, ইনভার্সলি প্রপোর্শনাল। তাহলে আমার কি কি রকম ভাবে ডিপেন্ড করে? 1 নম্বর হচ্ছে টেম্পারেচার। দেখো টেম্পারেচার, একটা কন্ডাক্টরের মধ্যে যখন রেসিস্ট্যান্স বা বাধা দেবে তার মধ্যে যখন কারেন্ট ফ্লো হবে একটা হিট প্রডিউস হবে, হিট যত বাড়বে রেসিস্ট্যান্সও তত বাড়বে। টেম্পারেচারের উপর অবশ্যই ডিপেন্ড করে। নেচার অফ সাবস্ট্যান্স মানে হচ্ছে কি, কি দিয়ে তৈরি, ওই পদার্থটা কি দিয়ে তৈরি তার উপর ডিপেন্ড করবে। এই রো, রেসিস্টিভিটি, রোধাঙ্কর উপর ডিপেন্ড করবে। কন্ডাক্টর লেন্থের উপরে অবশ্যই ডিপেন্ড করবে, লেন্থ যদি বাড়ে তাহলে রেজিস্ট্যান্স বাড়বে, লেন্থ কমলে রেজিস্ট্যান্স কমবে বা রোধ কমবে। আর এরিয়া অফ ট্রান্সভার্স প্যাসেজ বা এরিয়া অফ ক্রস সেকশনাল এরিয়ার উপর ডিপেন্ড করবে। এ বি সি ডি সবকটাই আছে, অপশন এ হবে রাইট আনসার, অপশন এ হবে রাইট আনসার, এ বি সি ডি, ওকে। এরপর দেখো, দ্য রেসিস্টিভিটি ভ্যালু অফ এ সাবস্টেন্স ইজ ডিটারমাইন্ড বাই ইটস কন্ডাক্টিভিটি। মেটাল উইথ রেসিস্টিভিটি কি হবে? একটি পদার্থের রোধকত্ব বা রোধাঙ্ক, ঠিক আছে, একই ব্যাপার দুটো। একটি পদার্থের রোধাঙ্ক তার পরিবাহিতা দ্বারা নির্ধারিত হয়, ঠিক আছে, মানে একটা সার্কিটের মধ্যে দিয়ে কারেন্ট যাচ্ছে, তাহলে রেসিস্টিভিটিটা নির্ভর করবে তার কন্ডাক্টিভিটির উপর, কি পরিমাণে কারেন্ট যাচ্ছে তার উপর ডিপেন্ড করবে। কম রোধযুক্ত ধাতুগুলো কি হবে?
মেটালস উইথ লো রেসিস্টিভিটি, মানে লো রেসিস্টিভিটি মানে কি হাই কন্ডাক্টিভিটি, যার রেসিস্টিভিটি কম তার কন্ডাক্টিভিটি বেশি, মানে যার রোধাঙ্ক কম তার পরিবাহিতাঙ্ক বেশি। রোধ কম মানে বাধা কম দিচ্ছে, আর বাধা কম দিলে বেশি পরিমাণে তড়িৎ প্রবাহিত হতে পারবে, তাহলে কন্ডাক্টিভিটি হাই হতে হবে। তাহলে সেটা বিহেভ লাইক এ অ্যালয় হবে, বিহেভ লাইক এ গুড ইনসুলেশন হবে। ইনসুলেশন মধ্যে দিয়ে তো কারেন্ট যায় না, সেমিকন্ডাক্টরের মধ্যে দিয়ে খুব বেশি কারেন্ট যায় না, কম যায়, কন্ডাক্টর হবে। ঠিক আছে, বিহেভ লাইক এ কন্ডাক্টর। একটা কন্ডাক্টরের প্রপার্টি এটা, যার রেসিস্টিভিটি কম হবে মানে রোধটা কম হবে, আর কন্ডাক্টিভিটি হাই হবে মানে বেশি পরিমাণে তড়িৎ যেতে পারবে, সেটাকে আমরা বলছি কন্ডাক্টর বা তার। ওকে, যেমন অ্যালুমিনিয়াম, কপার, সিলভার। সিলভার হচ্ছে বেস্ট কন্ডাক্টর এই তিনটের মধ্যে। কেন? কারণ সিলভারের রেসিস্টিভিটি কম, কন্ডাক্টিভিটি বেশি, মানে রোধ কম হচ্ছে, সহজে তড়িৎ যেতে পারবে। 44 নম্বর প্রশ্ন দেখো, হোয়াট ইজ দ্য সাবস্টেন্স দ্যাট মেক্স ইট সুপার কন্ডাক্টর সাবস্টেন্স? সুপার কন্ডাক্টর হতে গেলে কি করতে হবে? ভ্যালু অফ দ্য রেজিস্ট্যান্স ইজ নেগেটিভ, ভ্যালু অফ দ্য রেজিস্ট্যান্স ইজ ভেরি লো, ভ্যালু অফ রেজিস্ট্যান্স ইজ ভেরি হাই, ভ্যালু অফ রেজিস্ট্যান্স উইল বি জিরো। সুপার কন্ডাক্টর মানে হচ্ছে কি, যার মধ্যে রেসিস্টিভিটি কম, রোধাঙ্ক কম হবে। রোধাঙ্ক কম হলে কি হবে? বেশি পরিমাণে তড়িৎ যেতে পারবে, হাই কন্ডাক্টিভিটি হবে। তাহলে কি হবে? যার রেসিস্ট্যান্স উইল বি, রেসিস্টিভিটি কম হতে গেলে রেসিস্ট্যান্স থেকে কম হতে হবে, রেসিস্ট্যান্স যার জিরো হবে তার মধ্যে ম্যাক্সিমাম কারেন্ট ফ্লো হবে। ঠিক আছে, এটা হচ্ছে আইডিয়াল কেস। সুপার কন্ডাক্টর হচ্ছে আইডিয়াল কেস, বাস্তবে সম্ভব নয়, কোনো তারই বাস্তবে রোধবিহীন হয় না। 45, হুইচ অফ দ্য ফলোইং হ্যাজ লো রেসিস্টিভিটি? কার রেসিস্টিভিটি বা রোধাঙ্ক কম? নাইক্রোম, গ্লাস, ইবোনাইট, ডায়মন্ড। দেখো এখানে গ্লাস, ডায়মন্ড, ইবোনাইট তিনটে পদার্থই রয়েছে ইনসুলেটর। এই তিনটেই হচ্ছে কি ইনসুলেটর। ইনসুলেটর মানে কি, যার মধ্যে কোনো ফ্রি ইলেকট্রন থাকে না এবং রেসিস্টিভিটি অনেক হাই থাকে, অনেক হাই রেসিস্টেন্স থাকে, সহজে তড়িৎ যেতে পারে না। ঠিক আছে, ভি ইজ ইকুয়াল টু আই আর, তাহলে আই সমান কি ভি বাই আর। ভি যদি কনস্ট্যান্ট থাকে তাহলে আই ইনভার্সলি প্রপোর্শনাল টু আর। যার রেসিস্টিভিটি অনেক হাই, রেজিস্ট্যান্স অনেক হাই, তার মধ্যে কোনো কারেন্ট ফ্লো হবে না। তিনটেই হচ্ছে তোমার ইনসুলেটর, তার মধ্যে কোনো কারেন্ট ফ্লো হবে না। কিন্তু আবার বলতে লো রেসিস্টিভিটি, লো রেসিস্টিভিটি মানে কি হাই কন্ডাক্টিভিটি, মানে সহজে কারেন্ট যেতে পারবে, তাহলে একমাত্র নাইক্রোম হবে। নাইক্রোমের মধ্যে তড়িৎ যেতে পারে বলে তো হিট হয়, যেটা হিটারের কয়েলে ব্যবহার করা হয়। The resistance of a conductor is directly proportional to, resistance directly proportional to কার কার মধ্যে? R is equal to rho L by A। তাহলে ডাইরেক্টলি প্রপোর্শনাল টু কার সাথে হচ্ছে? লেন্থের সাথে। তাহলে এরিয়া অফ ক্রস সেকশনের সাথে কি? ইনভার্সলি প্রপোর্শনাল। ইলেকট্রিক কারেন্ট, কুলম, লেন্থ, তাহলে লেন্থ হবে এটা রাইট আনসার, লেন্থ হবে এটা রাইট আনসার। ওকে, নেক্সট দেখো, 20 ওহমের দুটি রোধ প্যারালালে, পরে 10 ওহম সিরিজে যুক্ত করলে সমমানের রোধ কত হবে? 20 ওহমের দুটো রোধ প্যারালালে আছে, এই যে প্যারালাল, এই একটা রোধ রয়েছে আর এই একটা রোধ রয়েছে, এই দুটো প্যারালালে কানেকশন আছে। এটা হচ্ছে 20 ওহম আর এটা হচ্ছে 20 ওহম, তার সাথে একটা সিরিজে রোধ কানেক্ট আছে এরকম ভাবে, যেটা হচ্ছে 10 ওহম। তাহলে ইকুইভ্যালেন্ট রোধ কত হবে? ইকুইভ্যালেন্ট রোধ প্রথমে প্যারালালে বের করতে হয়। প্যারালালে বের করার নিয়ম মনে, এটা যদি R1 হয়, এটা যদি R2 হয়, তাহলে নিয়ম হচ্ছে R1 ইন্টু R2 বাই R1 প্লাস R2। সেই টাইম এন্ড ওয়ার্ক বা পাইপলাইন সিস্টেমের অঙ্কগুলো করেছো তো, এ একটা কাজ 10 দিনে করে, বি একটা কাজ 20 দিনে করে, দুজনে একসাথে কত দিনে করবে, সেই রকম R1 ইন্টু R2 বাই R1 প্লাস R2, উপরটা গুণ নিচেরটা যোগফল, তার সাথে কি হবে? তাহলে এটা যদি আমি করি তাহলে কত হবে? তাহলে 20 ইন্টু 20 বাই 20 প্লাস 20 40, তাহলে 20 দুগুণে 40, 10 দুগুণে 20, তাহলে এটা হয়ে গেল কত? এটা ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স যদি করি তাহলে 10 ওহম হয়ে গেল, 10 ওহম। তার সাথে একটা 10 ওহম এখানে কানেকশন আছে, তাহলে আর ইকুইভ্যালেন্ট বা তুল্যাঙ্ক ভার কত হবে? এই 10 প্লাস 10 এখন সিরিজে আছে, তাহলে সিরিজে হলে কত হবে? 20 ওহম। 20 ওহম, অপশন ডি হবে এটা রাইট আনসার। ওকে, এবার একটা কথা মনে রাখবে, সেটা হচ্ছে দুটো যদি সেম রেজিস্ট্যান্স প্যারালালে কানেকশন থেকে সরাসরি 2 দিয়ে ভাগ করে দেবে। দেখো 20 কে যদি 2 দিয়ে ভাগ করে দিই তাহলে 10 হচ্ছে, আমার ডাইরেক্ট বেরিয়ে গেল, সেই 10 এর সাথে 10 প্যারালাল হচ্ছে 20। সাপোজ 30 ওহম আর 30 ওহম দুটো প্যারালালে কানেকশন আছে, 30 ওহমের সাথে 30 ওহম প্যারালালে কানেকশন আছে, তাহলে ইকুইভ্যালেন্ট রোধ কত হবে? দুটো সেম রেজিস্ট্যান্স সেম যদি থাকে 2 দিয়ে ভাগ করে দেবে, তাহলে সরাসরি বেরিয়ে যাবে 15 ওহম, সরাসরি বেরিয়ে যাবে 15 ওহম। এছাড়াও 30 ইন্টু 30 বাই 30 30 60 করলেও 15 ওহম বেরোবে, এটা হচ্ছে শর্টকাট। যদি দুটো 25 ওহম 50 ওহম 50 ওহম দুটো প্যারালালে আছে, সেম রোধ রয়েছে, তাহলে 50 কে 2 দিয়ে ভাগ করে দাও, 25 ওহম হবে সঠিক উত্তর। নেক্সট দেখো 48, an element that offers high resistance for conduction is called, যার হাই রেসিস্টেন্স তাকে কি বলবো? অনেক হাই রেসিস্টেন্স। কন্ডাকশন হতে গেলে রেসিস্টেন্স লো হতে হবে, রেসিস্টরের রেসিস্টেন্স তো হাই, ইনসুলেটর তো অনেক বেশি হাই, এই রেসিস্টরই রাইট আনসার হবে এটা। যে উপাদান পরিমাণে উচ্চ রোধ প্রদান করে তাকে কি বলে? অফার্স হাই রেসিস্টেন্স ফর কন্ডাকশন, কন্ডাকশন হচ্ছে এবং রেসিস্ট্যান্ট বলছে, সেই জন্য এটা রেসিস্টর উত্তর হবে। যদি কন্ডাকশন না হতো তাহলে ইনসুলেটর উত্তর হতো।
ইফ দ্য রেসিস্ট্যান্স অফ এ কন্ডাক্টর ইজ রিডিউস টু হাফ, যদি একটা কন্ডাক্টর রেসিস্ট্যান্স যদি হাফ করে দেওয়া হয় তাহলে থার্মাল এফেক্ট কি হবে? দেখো এইচ ইজিক্যাল টু বা এইচ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু আই স্কোয়ার আর টি, তাহলে হিটের সাথে ডাইরেক্টলি প্রপোর্শনাল টু রেসিস্ট্যান্স, তাহলে রেসিস্ট্যান্সটা যদি হাফ হয়ে যায় তাহলে হিট কত হবে? হিটটা আমার হাফ হয়ে যাবে না? তাহলে এটা কি হবে? হাফ, হাফ হবে উত্তর। প্রশ্নটা ঘুরিয়েও দিতে পারে, যদি কারেন্টের সাথে হিটের বলে তাহলে কিন্তু স্কোয়ারে চেঞ্জ হবে, টেম্পারেচারের সাথে। এটা মনে রাখতে হবে, ফর্মুলাটা মনে রাখবে। 50 নম্বর প্রশ্ন দেখো, when several resistance are added to dash their combined resistance is less than the minimum resistance among them, বক্স আর হরাইজন হবে না, হয় সিরিজ না প্যারালাল হবে, প্যারালাল হবে। ঠিক আছে, বলছে অনেকগুলো রোধ তোমাকে দিয়ে দিল, তুমি তাদেরকে যুক্ত করলে, কিসে যুক্ত করলে? হয় সিরিজে নয় প্যারালালে। তার ফলে সমমানের রোধ সর্বনিম্ন রোধের থেকেও কম, মানে এই যে 1/r ইজিক্যাল টু 1/r1 প্লাস 1/r2 প্লাস 1/r3 এরকম ভাবে চলতে থাকছে। ঠিক আছে, একটা 20 ওহম, একটা 30 ওহম, একটা 40 ওহম, এরকম ভাবে চলতে থাকছে। তাহলে এগুলোকে যখন প্যারালালে কানেকশন করব, তারপরে আমার যে ইকুইভ্যালেন্ট রোধ বেরোবে সেটা হচ্ছে ওই মিনিমাম রোধের থেকেও কম হবে, সেটা একমাত্র প্যারালালে সম্ভব। সাপোজ 1/20 প্লাস 1/30 এই দুটো যদি আমি করি 1/r, তাহলে কি হচ্ছে দেখো, 1/r ইজিক্যাল টু, এটা যদি এলসিএম করি তাহলে 60, তাহলে 3 20 60, 3 20 60, 20 দুগুণে 60, তাহলে 1/r ইজিক্যাল টু কত হচ্ছে? 5/60, মানে 1/12। তাহলে আর রেসিস্ট্যান্সের মান কত হচ্ছে? 12 ওহম। তাহলে এই যে মানটা বেরোলো সেটা দেখো সব থেকে কম, যেটা ছোট তার থেকেও ছোট বেরোলো। অর্থাৎ 20 × 30 তুমি তো সরাসরি করতে পারতে, 20 × 30/20 + 30 50, 0 4 5 20, 3 4 12, 12 ওহম। এটাই আমাকে বলতে চাইছে যে when several resistance are added to parallel, যখন আমরা কিছু রেসিস্ট্যান্স প্যারালালে কানেকশন করব, দেয়ার কম্বাইন্ড রেসিস্ট্যান্স, মানে এই যে কম্বাইন্ড রেসিস্ট্যান্স এটা ইজ লেস দ্যান দ্য মিনিমাম রেসিস্ট্যান্স অ্যামং দেম, এদের মধ্যে যে মিনিমাম রেসিস্ট্যান্স তার থেকেও কম হবে। এটা হচ্ছে প্যারালালের নিয়ম। নেক্সট দেখো, অন অফ দ্য টু বাল্বস গ্লো ব্রাইটার দেন আদার, দুটো বাল্বের মধ্যে একটা হচ্ছে ব্রাইটলি জ্বলছে, উজ্জ্বলভাবে জ্বলছে, আর একটা কম উজ্জ্বলভাবে জ্বলছে। কোন বাল্বের রোধ বেশি? হুইচ বাল্ব হ্যাজ দ্য হাইয়েস্ট রেসিস্ট্যান্স? তাহলে ভি সমান সমান আই আর, আই সমান সমান কি? ভি বাই আর, ভোল্টেজ এখানে কনস্ট্যান্ট রয়েছে, তাহলে আই ইনভার্সলি প্রপোর্শনাল টু আর। তাহলে হাইয়েস্ট রেসিস্ট্যান্স বলেছে, তাহলে যার রেসিস্ট্যান্স হাই হবে তার কারেন্ট কম হবে। তাহলে কারেন্ট কম হবে কোনটার? যেটা বাল্ব গ্লো ব্রাইটার, যেটা ব্রাইটলি জ্বলবে, ব্রাইটলি জ্বলবে তার মধ্যে তো কারেন্ট বেশি, ব্রাইটলি জ্বলবে মানে তার মধ্যে কারেন্ট বেশি, আর ব্রাইটলি জ্বলছে না মানে তার মধ্যে কারেন্ট কম। তাহলে কারেন্ট কম মানে কি? তার মধ্যে রেসিস্ট্যান্স বেশি, তাহলে এটা ডিম লাইট হবে রাইট আনসার। ডিম লাইট রেসিস্ট্যান্স অফ বোথ সেম হবে না, ব্রাইট বাল্ব হবে না, এটা হবে না। যদি ব্রাইট বাল্ব হয়, বলছে রেসিস্ট্যান্স হাই, ব্রাইট বাল্বের রেসিস্ট্যান্স যদি হাই হয় তাহলে তো কারেন্ট কম হচ্ছে, কারেন্ট কম হলে সে উজ্জ্বলভাবে জ্বলবে কি করে, তাই না? যেটা ডিম ডিম করে জ্বলছে তার রেসিস্ট্যান্স অনেক বেশি, কারেন্ট কম, সেই জন্য তো এটা সিরিজের ক্ষেত্রে। ইফ টু রেজিস্টার হ্যাভ দ্য সেম পোটেনশিয়াল দে আর কি হবে? দুটো রেজিস্টারের যদি পোটেনশিয়াল সেম হয়, ভোল্টেজ সেম হয়, তাহলে দে হাইলি ইলেকট্রোম্যাগনেট, কানেক্টেড ইন প্যারালাল, হাইলি রিঅ্যাক্টিভ আর কানেক্টেড ইন সিরিজ। সিরিজে যদি আমরা কানেক্ট করি তাহলে কি হবে? কারেন্ট সেম হবে। প্যারালালে যদি কানেক্ট করি তাহলে কি হবে? ভোল্টেজ সেম হবে। তাহলে আমাকে এখানে বলেছে সেম পোটেনশিয়াল বা সেম বিভব প্রভেদ, তাহলে অপশন বি হবে এটা রাইট আনসার। ওকে, 53 দেখো, an electric lamp of resistance 40 ohm and 8 ohm connected are added in series, দুটোকে সিরিজে কানেক্ট করেছি এবং 12 ভোল্ট সাপ্লাই দিয়েছি। টোটাল রেসিস্ট্যান্স কত হবে? টোটাল রেসিস্ট্যান্স আর ইজিক্যাল টু কি? সিরিজে যদি কানেকশন থাকে R1 প্লাস R2, তাহলে এখানে 40 ওহমের সাথে 8 ওহম কানেকশন আছে, তাহলে এটা 48 ওহম রাইট আনসার হবে। আর কিচ্ছু করতে লাগবে না, কিচ্ছু করতাম না, এটাই বলেছে যে দুটো সিরিজে কানেক্ট আছে, মোট রোধ কত হবে, তাহলে দুটোকে যোগ করে দিলে উত্তর বেরিয়ে যাবে। What will be the resultant resistance of 325 ohm resistor in series? তিনটে 25 ওহমের রেজিস্টার সিরিজে কানেকশন আছে, তাহলে 25 প্লাস 25 প্লাস 25 সিরিজে কানেকশন থাকলে সব তো যোগ করতে হয়, 3 25 75 ওহম হবে রাইট আনসার। এটা যদি প্যারালালে কানেকশন থাকতো তাহলে বলতাম 25 কে 3টে রয়েছে 3 দিয়ে ভাগ করে দাও। Which of the following does not affect resistance of a conductor? কোনটা একটা পরিবাহীকে রোধকে প্রভাবিত করে না? লেন্থ, প্রেসার, এরিয়া অফ ক্রস সেকশন, ম্যাটার। ম্যাটার মানে সেটা কি দিয়ে তৈরি? রো, রো এর উপর ডিপেন্ড করে। এরিয়া অফ দ্য ক্রস সেকশন মানে এর উপর ডিপেন্ড করে। লেন্থ মানে এল এর উপর ডিপেন্ড করে। প্রেসার হবে রাইট আনসার। প্রেসার বা চাপ এটা রোধের সাথে কোনো রিলেটেবল নয়, কারণ এটা কারেন্ট ইলেকট্রিসিটির চ্যাপ্টার, প্রেসার হচ্ছে থার্মোডাইনামিক্সের চ্যাপ্টার, ঠিক আছে, বলের চ্যাপ্টার।
দ্য ইনভার্স অফ রেসিস্টিভিটি ইজ কল, রেসিস্টিভিটি বা রো এর উল্টোটা কি? রেসিস্টিভিটি মানে কি? বাধা দিচ্ছে। রোধাকত্ব বা রোধাঙ্ক কি করে বাধা দেয়, তাহলে তার উল্টোটা কি হবে? যেটা যেতে সাহায্য করে। ইলেকট্রোম্যাগনেটিজম এখানে হবে না, কন্ডাক্টিভিটি হবে রাইট আনসার। কন্ডাক্টিভিটি হবে রাইট আনসার। রোধাঙ্ক বা রেসিস্টিভিটি মানে কি? যেটা বাধা দেয়, তাহলে তার উল্টো কন্ডাক্টিভিটি হবে, যেটা যেতে সাহায্য করে। তাহলে বাকি কোনোটাই উত্তর হবে না, অপশন বি হবে রাইট আনসার। 57 নম্বর প্রশ্নটা দেখো, an electric bulb connected to a 220 volt generator gives 0.50 ampere current, what is its power? পাওয়ার বের করতে বলেছে, অপশনগুলো একবার শুধু চোখ রাউন্ড করে নাও। পাওয়ারের একক কি? পাওয়ারের একক হচ্ছে ওয়াট, তাহলে ওয়াট কোন অপশনে আছে? অপশন সি। এছাড়াও আমরা জানি পি ইজিক্যাল টু ভিআই, তাহলে ভোল্টেজ হচ্ছে 220 ভোল্ট, কারেন্ট হচ্ছে 0.50, 0.50 মানে হাফ, তাহলে 220 হাফ হচ্ছে 110 ওয়াট। এরপরে নেক্সট 58, ইফ 50 ওয়াট বাল্ব কনজিউম 1000 জুল অফ এনার্জি, টাইম টেকেন ইজ, কি হবে? পি ইজিক্যাল টু ডাব্লিউ বাই টি, এটা একটা ফর্মুলা আছে, পি ইজিক্যাল টু ডাব্লিউ বাই টি। তাহলে পি পাওয়ার আমাকে কত বলেছে? 50 ওয়াট, ওয়াট বলেছে 1000 জুল, টাইম বের করতে বলেছে। তা 0 0 যদি কেটে দিই 5 20 100, তাহলে টাইম হচ্ছে কত? 20 সেকেন্ড। 20 সেকেন্ড, অপশন ডি হবে রাইট আনসার। ওকে, 59 এর প্রশ্নটা দেখো, ইলেকট্রিক এনার্জি ইন হোমস অ্যান্ড ইন্ডাস্ট্রি এক্সপ্রেস ইন, ইন্ডাস্ট্রিতে বা বাড়িতে যে ইলেকট্রিক এনার্জি ব্যবহার করা হয় বা মিটার আমরা যে ব্যবহার করি, সেই মিটারের সাথে কি থাকে? সেই মিটারে থাকে কিলো ওয়াট আওয়ার। কিলো ওয়াট আওয়ার, অপশন এ হবে রাইট আনসার। এটা আমার 2018-তে লোকো পাইলটের আমার শিফটের প্রশ্ন। কিলো ওয়াট আওয়ার হবে এটা রাইট আনসার। কিলো ওয়াট মিনিট হয় না, সেকেন্ড হয় না, ওয়াট শুধু ওয়াটে হয় না, এটা হচ্ছে এনার্জি মেজারমেন্ট করার ইউনিট। 60, a 100 watt bulb is used in 8 hours for per day, how many units in a week? দেখো বাড়িতে যে ইউনিট ব্যবহার করা সেটা বিওটি ইউনিট, বোর্ড অফ ট্রেড ইউনিট। তাহলে এখানে আমি যদি বলি 100 ওয়াটের বাল্ব 8 ঘন্টা ধরে চলেছে, হাউ মেনি ইউনিটস ইন এ উইক, সপ্তাহে বলেছে, তাহলে 7 দিয়ে গুণ করতে হবে, আর সেটা 1000 দিয়ে ভাগ করলে সেটা আমার বেরিয়ে যাবে কিলোওয়াটে। ঠিক আছে, 1000 দিয়ে ভাগ করতে হবে। কেন করছি? কারণ পি ইজিক্যাল টু 1 বিওটি ইউনিট কিলোওয়াট আওয়ার, এই যে ফর্মুলাটা কিলোওয়াট আওয়ার, 1 বিওটি ইউনিট বোর্ড অফ ট্রেড ইউনিট হচ্ছে কিলোওয়াট আওয়ার। কিলোওয়াট, ওয়াট মানে হচ্ছে 100, আওয়ার মানে হচ্ছে 8, 7 দিন বলেছে 7 দিন, আর কিলো আছে বলে 1000 দিয়ে ভাগ করলাম, তো দুটো শূন্য কেটে গেল, 7 8 কে 56, একটার আগে দশমিক বসবে, অর্থাৎ 56/10, তাহলে একটার আগে যদি দশমিক বসে 5.6 হবে রাইট আনসার। What is the rate of electrical work or the rate of expenditure of electric energy? ইলেকট্রিক এনার্জি, বিদ্যুতের কাজ করার হার বা বৈদ্যুতিক শক্তি ব্যয়ের হারকে কি বলে? ঠিক আছে, ইলেকট্রিক্যাল ওয়ার্ক, রেট অফ ইলেকট্রিক্যাল, রেট মানে হচ্ছে সময় দিয়ে যেটা ভাগ করা হয়, রেট অফ ইলেকট্রিক্যাল ওয়ার্ক আর দ্য রেট অফ এক্সপেন্ডিচার অফ ইলেকট্রিক্যাল এনার্জি, তাহলে কি হবে? ডাব্লিউ বাই টি, ডাব্লিউ বাই টিটাকে আমরা কি বলি? পি, পি ইজিক্যাল টু ডাব্লিউ বাই টি, তাহলে পাওয়ার হবে রাইট আনসার, স্টিম ওয়ার্ক বা পোটেনশিয়াল হবে না। পাওয়ার, পাওয়ার ইলেকট্রিক্যাল পাওয়ার হচ্ছে ডাব্লিউ বাই টি। একটা জিনিস মনে রাখবে যে মোটরের রেটিং, ইলেকট্রিক মোটরের রেটিং হচ্ছে এইচপি, হর্স পাওয়ার। হর্স পাওয়ার, 1 হর্স পাওয়ার মানে কত ওয়াট? 1 হর্স পাওয়ার মানে 746 ওয়াট। এই ওয়াট পাওয়ার, এই পাওয়ারটা হচ্ছে মোটরের রেটিং। ঠিক আছে, হুইচ অফ দ্য ফলোইং ডিভাইসেস ডিটেক্টস দ্য কারেন্ট ইন দ্য সার্কিট? ডিটেক্টস, একটা সার্কিটের মধ্যে কারেন্ট প্রবাহ মাত্রা আছে কি নেই সেটা ডিটেক্ট করে গ্যালভানোমিটার। গ্যালভানোমিটার ডিটেক্ট করে একটা প্রবাহের মধ্যে বা বর্তনীতে তড়িৎ আছে কি নেই, অ্যামিটার দিয়ে মেজারমেন্ট করে সেই তার মধ্যে দিয়ে কত পরিমাণে কারেন্ট যাচ্ছে, কত পরিমাণে কারেন্ট যাচ্ছে, ম্যাগনিটিউড অফ কারেন্ট, 10 অ্যাম্পিয়ার না 12 অ্যাম্পিয়ার না 15 অ্যাম্পিয়ার, সেই ম্যাগনিটিউডটা মেজার করে অ্যামিটার। গ্যালভানোমিটার ডিটেক্ট করে। ভোল্টমিটার দিয়ে কি মেজার করে? ভোল্টমিটার, ভোল্টমিটার দিয়ে ভোল্টেজ মেজার করে। ঠিক আছে, ইলেকট্রোমিটার দিয়ে ইলেকট্রন মেজার করে, আলাদা একটা ডিভাইস। হুইচ অফ দিস কনভার্টস কেমিক্যাল এনার্জি ইনটু ইলেকট্রিক্যাল এনার্জি? কোনটা কেমিক্যাল এনার্জি থেকে ইলেকট্রিক্যাল এনার্জিতে কনভার্ট করে? কেমিক্যাল এনার্জি থেকে ইলেকট্রিক্যাল এনার্জি কনভার্ট করে যে ব্যাটারি, ব্যাটারির ভিতরে জল রয়েছে, তড়িৎ বিশ্লেষণ জল আর নুনের দ্রবণ রয়েছে, তাহলে সেখানে যদি আমি দুটো যদি ক্যাথোড ডুবিয়ে দিই, তাহলে এটা আউটার যে সার্কিট রয়েছে সেই সার্কিটের মাধ্যমে কারেন্ট ফ্লো হবে, ল্যাম্পটা জ্বলতে থাকবে। ঠিক আছে, তাহলে কেমিক্যাল এনার্জি, রাসায়নিক শক্তি ইলেকট্রিক্যাল এনার্জিতে বদলে গেল, তাহলে এটা কি হবে? ব্যাটারি বা সেল হবে রাইট আনসার। মোটর, ডায়নামো, জেনারেটর হবে না। জেনারেটর ইজ এ ডিভাইস হুইচ কনভার্টস, কি হবে এটা রাইট আনসার? দেখো জেনারেটর মানে কি?
জেনারেটর সাধারণত সবাই দেখে এসেছো, কোনো পুজোর ভাসানে প্যান্ডেলে ভাসান করতে যাওয়ার সময় ইউজ হয়, অথবা অথবা কোনো শপিং মলে টপিং মলে মানে এখানে ওখানে দেখতে পাবে যে একটা জেনারেটর আছে, ডিজেল ইঞ্জিন রয়েছে, ডিজেল ইঞ্জিন স্টার্ট করে দিলে জেনারেটরটা ঘুরতে থাকে। এবার জেনারেটরটা রান করাতে গেলে একজন সুস্থ স্বাভাবিক মানুষ, রাইট হ্যান্ডেড ব্যক্তি কি করবে, সে ডান হাত দিয়ে জেনারেটর স্টার্ট দেবে। তাহলে ডান হাত দিয়ে যদি জেনারেটর স্টার্ট দেয়, তাহলে জেনারেটর হচ্ছে ফ্লেমিং এর রাইট হ্যান্ড রুল ফলো করে, ফ্লেমিং এর রাইট হ্যান্ড রুল ফলো করে, ঠিক আছে? এই জিনিসটা মনে রাখবে, রাইট হ্যান্ড রুল। তাহলে ডান হাত যদি জেনারেটর নিয়ে নেয়, তাহলে পড়ে থাকলে কি বা হাত, তাহলে লেফট হ্যান্ড রুল কে রিপ্রেজেন্ট করবে, লেফট হ্যান্ড রুল বা বাদিক হচ্ছে মোটর রিপ্রেজেন্ট করবে, মোটর, ঠিক আছে? এবার জেনারেটরটাকে যখন ঘোরানো হচ্ছে তখন আমরা কি দিচ্ছি, মেকানিক্যালি যান্ত্রিক শক্তি দিচ্ছি, মেকানিক্যাল এনার্জি দিচ্ছি, মানে যান্ত্রিক শক্তি দিচ্ছি, সেটা আবার সে বিদ্যুৎ শক্তিতে রূপান্তর করছে। তাহলে এটা কি হবে, মেকানিক্যাল এনার্জি ইনটু ইলেকট্রিক্যাল এনার্জি, অপশন বি হবে রাইট আনসার। আবার ইলেকট্রিক্যাল এনার্জি থেকে যদি আমি বলি মেকানিক্যাল এনার্জি, তাহলে কি হবে, এটা হবে কি মোটর। কারণটা কি, মাথার উপরে দেখবে যে ফ্যান রয়েছে, ফ্যানের মধ্যে তো একটা মোটর আছে। তা ফ্যানটাকে যখন ইলেকট্রিক্যাল সাপ্লাই দেওয়া হয় তখন সে ঘুরতে থাকে, তাহলে ঘুরে আমাদের হাওয়া দিচ্ছে, মেকানিক্যাল এনার্জিতে কনভার্ট হচ্ছে। ইলেকট্রিক্যাল এনার্জি থেকে মেকানিক্যাল এনার্জি কনভার্ট করলে মোটর, আর যখন আমরা ঘোরাচ্ছি, ঘুরিয়ে ইলেকট্রিক্যাল পাওয়ার জেনারেট করছে, মেকানিক্যাল এনার্জি থেকে ইলেকট্রিক্যাল এনার্জি, তখন হবে জেনারেটর, ঠিক আছে? এই দুটো মনে রাখতে হবে। মডার্ন ইলেকট্রিক্যাল জেনারেটর ওয়ার্কস অন দ্য ড্যাশ প্রিন্সিপাল। ইলেকট্রিক্যাল জেনারেটর, মোটর সব একটাই এফেক্টে কাজ করে, সেটা হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন। ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশনে কাজ করে হচ্ছে মোটর, জেনারেটর সবগুলো। ওকে, 66 দেখো, হুইচ ইকুইপমেন্ট ইজ ইউজ টু ট্রান্সফার মেকানিক্যাল এনার্জি ইনটু ইলেকট্রিক্যাল এনার্জি। তাহলে মেকানিক্যাল এনার্জি থেকে ইলেকট্রিক্যাল এনার্জি কনভার্ট করছে, মেকানিক্যাল এনার্জি মানে তুমি দিচ্ছ যাকে, সেখান থেকে ইলেকট্রিক্যাল এনার্জি কনভার্ট করছে। ফটো সেল, ইলেকট্রিক মোটর, ব্যাটারি, ডায়নামো। ওই জেনারেটরই আরেকটা নাম হচ্ছে ডায়নামো, যেটা জেনারেটর, যাহা জেনারেটর তাহাই ডায়নামো, ঠিক আছে? আর ইলেকট্রিক মোটর কি হবে, ইলেকট্রিক মোটর ইলেকট্রিক্যাল এনার্জি সাপ্লাই দিচ্ছ, সেখান থেকে সে মেকানিক্যাল এনার্জি কনভার্ট করছে। ব্যাটারি কি করছে, ব্যাটারি কেমিক্যাল এনার্জি থেকে ইলেকট্রিক্যাল এনার্জি কনভার্ট করছে। ফটো সেল, ফটো এনার্জি থেকে ইলেকট্রিক্যাল এনার্জি কনভার্ট হচ্ছে। ফটো সেল মানে হচ্ছে যে বাড়িতে যে সোলার সেলগুলো আছে, সূর্যের আলো এসে পড়ছে, সেখান থেকে ইলেকট্রিক পাওয়ার জেনারেট হয়ে ব্যাটারিতে স্টোর হচ্ছে। 67, দ্য ইনস্ট্রুমেন্ট ইউজ টু মেজার কারেন্ট ইজ কল্ড। যেটা দিয়ে কারেন্ট মেজার করে, কারেন্ট মেজার করে তাকে কি বলে, কারেন্ট মেজার করে সেটা হচ্ছে অ্যামমিটার। ভোল্টমিটার দিয়ে কি করে ভোল্টেজ মেজার করে, ব্যাটারি তো কোনো কিছু মেজার করে না, ব্যাটারি পোটেনশিয়াল ডিফারেন্স তৈরি করে। হুইচ অফ দ্য ফলোইং ইজ নট এক্সাম্পল অফ দ্য হিটিং এফেক্ট অফ কারেন্ট। কোনটা হিটিং এফেক্ট অফ কারেন্টের এক্সাম্পল নয়? ইলেকট্রিক আয়রন, ইলেকট্রিক আয়রনে কারেন্ট যায়, কারেন্ট গিয়ে হিট তৈরি হয়, সেই হিট দিয়ে আমরা আয়রন করি। ওয়ার্কিং অফ এ ফ্যান, একটা ফ্যান কাজ করতে গেলে কি হয়, ফ্যানে ইলেকট্রিক সাপ্লাই দিয়ে সে ঘুরে গরম বাতাসটা সরিয়ে ঠান্ডা বাতাস দেয়, আমাদের ঠান্ডা লাগে। বাল্ব হচ্ছে হিট তৈরি হয়, সেই হিট থেকে আমরা বাইরে প্রকাশ পাই। ইলেকট্রিক কেটেলে হিট তৈরি হয়, সেই হিট দিয়ে কিন্তু জল গরম হয় বা এটা হয়। সুতরাং এটা উত্তর হবে ফ্যান কোনো হিটিং এফেক্টে কাজ করে না, বাকি সবগুলোতে হিট প্রডিউস হয়। 69 দেখো, এ ভোল্টমিটার ইজ অ্যান ইনস্ট্রুমেন্ট হুইচ ক্যান ডিটেক্ট দ্য প্রেজেন্স অফ। ভোল্টমিটার দিয়ে কি ডিটেক্ট করে, ভোল্টমিটার দিয়ে পোটেনশিয়াল ডিফারেন্স ডিটেক্ট করে। ভোল্টমিটার মানে ভোল্টেজ, পোটেনশিয়াল ডিফারেন্স হবে রাইট অ্যান্সার। হিট, ভাইব্রেশন, ম্যাগনেটিক ফিল্ড, কোনটা এটা সঠিক উত্তর হবে না, ঠিক আছে? প্রশ্নগুলো অপশনগুলো দেখে আশা করি বুঝতে পারছো। হুইচ অফ দ্য ফলোইং ডিভাইসেস ইজ ইউজ টু কনভার্ট অল্টারনেটিং কারেন্ট ইনটু ডাইরেক্ট কারেন্ট। তাহলে এসি থেকে ডিসি কে কনভার্ট করে, এসি থেকে ডিসি কে কনভার্ট করে, রেকটিফায়ার কনভার্ট করে, ঠিক আছে? একটা ছোট ট্রান্সফর্মার হচ্ছে, সেই ট্রান্সফর্মারটা প্রথমে হাই ভোল্টেজটাকে লো ভোল্টেজে কনভার্ট করবে, স্টেপ ডাউন কনভার্ট করবে, তারপর সেখানে ডায়োড লাগানো থাকে, সেই ডায়োডের মাধ্যমে সে এসি থেকে ডিসিতে কনভার্ট করবে, ঠিক আছে? আর উল্টোটা যদি হয়, ডিসি থেকে এসি যদি কনভার্ট করে, তাহলে সেটার এক্সাম্পল কি হবে, ডিসি থেকে এসি, যেটা আমাদের বাড়িতে ব্যবহার করা হয়, ঠিক আছে? তোমরা এটা কমেন্ট সেকশনে জানাবে। বলে দিলাম, ডিসি থেকে এসি কনভার্ট করা এবং বাড়িতে ব্যবহার হয়, ঠিক আছে? সেটার এক্সাম্পল সবাই কমেন্টে লিখবে। দ্য ইলেকট্রিক মোটর ট্রান্সফর্ম, দেখো মোটর কি ট্রান্সফার করে, মোটরে আমরা কি সাপ্লাই দিই, মোটরে আমরা ইলেকট্রিক সাপ্লাই দিই, তারপরে সেটা ঘুরে আমাদের হাওয়া দেয়। তাহলে মেকানিক্যাল এনার্জি থেকে ইলেকট্রিক্যাল এনার্জি হবে না, থার্মাল এনার্জি থেকে ইলেকট্রিক্যাল এনার্জি হবে না, ইলেকট্রিক্যাল এনার্জি আমরা দিই, তারপরে মেকানিক্যাল এনার্জি পাই, অপশন সি হবে, বাকি অপশন ডি হবে না, রেডিয়েশন এনার্জি। আশা করি এবার তোমরা বুঝতে পেরেছো, মানে মোটর জেনারেটরের দুটো প্রশ্ন আসে, কোন এনার্জি থেকে কোন এনার্জি কনভার্ট করে, আর ফ্লেমিং এর কোন রুল মেনে চলে, ডানহস্ত নিয়ম না বামহস্ত নিয়ম, সেটা আশা করি তোমাদের মনে থাকবে পুরোপুরি।
দ্য ওয়ার্কিং প্রিন্সিপাল অফ পাওয়ার ট্রান্সফরমার ইজ বেসড অন, ট্রান্সফরমার দু রকমের হয়, একটা পাওয়ার ট্রান্সফরমার, একটা ডিস্ট্রিবিউশন ট্রান্সফরমার। ঠিক আছে, রাস্তাঘাটে পাড়ার মোড়ে মোড়ে যে ট্রান্সফরমার গুলো দেখতে পাও সেগুলো হচ্ছে ডিস্ট্রিবিউশন ট্রান্সফরমার। আর বড় বড় যেগুলো পাওয়ার প্ল্যান্টে, পাওয়ার হাউসে ব্যবহার করে সেগুলো বলে পাওয়ার ট্রান্সফরমার। তাহলে ডিস্ট্রিবিউশন বলুক আর পাওয়ার ট্রান্সফরমার বলুক, দুটো একই ব্যাপার, ওয়ার্কিং প্রিন্সিপাল সেম। সেটা একমাত্র ফ্যারাডের সূত্র নিয়ে চলে। ফ্যারাডের সূত্র দিয়ে ট্রান্সফরমার, মোটর, জেনারেটর এইগুলোর ওয়ার্কিং প্রিন্সিপাল ব্যাখ্যা করা যায়। নিউটনের সূত্র হচ্ছে কি, নিউটনের তিনটে গতিসূত্র রয়েছে সেটা রিপ্রেজেন্ট করে। আইনস্টাইনের সূত্র E=mc², সেই সূত্রটা। আর হুকের সূত্র হচ্ছে কি, ওই স্ট্রেস আর স্ট্রেনের যে ফর্মুলা সেই ফর্মুলাটা রিপ্রেজেন্ট করে হুকের সূত্র। তাহলে আমার হয়ে গেল 73। দেখো, এ কমন ট্রান্সফরমার অপারেটস অন, ট্রান্সফরমার সবসময় এসিতে কাজ করে, ট্রান্সফরমার কোনোদিনও ডিসিতে বা ডাইরেক্ট কারেন্টে কাজ করে না। ট্রান্সফরমার করলে কাজ করবে এসিতে, করবে নাহলে করবে না। অল্টারনেটিং কারেন্ট দিলে তবে অল্টারনেটিভ ফ্লাক্স তৈরি হয়। প্রাইমারিতে ফ্লাক্স দিলে সেকেন্ডারিতে সে ফ্লাক্সের মাধ্যমে ভোল্টেজ জেনারেশন করে। ওকে, সেই জন্য এটা রাইট আনসার হবে এসি। 74 ড্যাশ মেটাল ইজ ইউজ টু মেক দ্য ফিলামেন্ট অফ এ লাইট বাল্ব, যে আমরা লাইট বাল্ব দেখে বাড়িতে রয়েছে সেই লাইট বাল্ব সাধারণত কোন মেটাল দিয়ে তৈরি, কোন মেটাল দিয়ে তৈরি? ঠিক আছে, লাইট বাল্ব সাধারণত কোন মেটাল দিয়ে তৈরি, এটা ফিলামেন্টটা কি দিয়ে তৈরি করা হয়? এটা টাংস্টেন ধাতু দিয়ে তৈরি করা হয়, কারণ টাংস্টেনের রেসিস্টিভিটি অনেক বেশি, বেশি পরিমাণে হিট তৈরি করতে পারবে, মানে ওর হিট উইস্টেন করার ক্ষমতা বেশি। হিট উইস্টেন করার ক্ষমতা মানে প্রচুর পরিমাণে হিট তৈরি হয় বলেই তো বাইরে আলোটা বেরোয়, ওই হিটে যাতে কেটে না যায় সেই জন্য টাংস্টেন ধাতু ব্যবহার করা হয়। ঠিক আছে, এটা সংকেত হচ্ছে ডাব্লু, ডাব্লু দ্বারা রিপ্রেজেন্ট করা, যেমন অ্যালুমিনিয়াম এল, কপার, কপারের হচ্ছে সিইউ, সেরকম টাংস্টেনের ইউনিট হচ্ছে মানে প্রতীক হচ্ছে ডাব্লু। ঠিক আছে, নাইক্রোম দিয়ে কি ব্যবহার করা হয়? নাইক্রোম দিয়ে ইলেকট্রিক আয়রন বা হিটারে ব্যবহার করা হয়, নাইক্রোম তার ইলেকট্রিক আয়রন বা নাইক্রোম দিয়ে ব্যবহার। কপার হচ্ছে আমাদের বাড়িতে যে ওয়ারিং আছে সেই ওয়ারিং এ ব্যবহার করা হয়, নিকেল ব্যবহার করা হয় না। আর একটা জিনিস, এর ভেতরে যে গ্যাস থাকে, এই গ্যাসটা কি দিয়ে তৈরি হয়? এই গ্যাসটা কি থাকে ভেতরে? মেনলি হচ্ছে নাইট্রোজেন গ্যাস থাকে প্লাস আর্গন গ্যাস থাকে, এই দুটো গ্যাস মিশিয়ে এর ভেতরে ঢুকিয়ে দেওয়া হয়। ঠিক আছে, কখনো যদি ফাটা দেখবে ফট ডুম করে একটা আওয়াজ হবে, ভ্যাকুয়াম। ঠিক আছে, এই দুটো গ্যাস দিয়ে ভর্তি করা হয়। ওয়াই ইজ ফিলামেন্ট অফ দ্য ইলেকট্রিক বাল্ব ইজিলি টাংস্টেন, এবার হচ্ছে টাংস্টেন দিয়ে কেন তৈরি করা হয়? অনেকগুলো রিজন আছে, তার মধ্যে একটা রিজন তোমাকে এখানে দিয়েছে, হাই কন্ডাক্টিভিটি অ্যান্ড মেল্টিং পয়েন্ট। এর কন্ডাক্টিভিটি অনেক বেশি এবং মেল্টিং পয়েন্ট অনেক বেশি। মেল্টিং পয়েন্ট হচ্ছে গলে যাওয়া, মানে এটা গলতে গেলে অনেক বেশি তাপমাত্রা লাগবে, সেই জন্য একটা হাই মেল্টিং পয়েন্ট, গলনাঙ্ক। ঠিক আছে, উচ্চ পরিবাহিতা এবং গলনাঙ্ক। হাই রেসিস্টিভিটি অ্যান্ড মেল্টিং পয়েন্ট মানে যার উচ্চ রোধ থাকবে, রোধাঙ্ক উচ্চ থাকবে এবং গলনাঙ্ক উচ্চ থাকবে। হাই রেসিস্টিভিটি অ্যান্ড বয়লিং পয়েন্ট, দেখো বয়লিং পয়েন্ট যেখানে যেখানে আছে সেগুলো তো কাটা, কারণ বয়লিং পয়েন্ট মানে হচ্ছে স্ফুটনাঙ্ক, যেটা লিকুইডের ক্ষেত্রে প্রযোজ্য। জলের স্ফুটনাঙ্ক কত, বয়লিং কত, হ্যাঁ বয়লিং পয়েন্ট বা বয়লিং টেম্পারেচার কত, সেগুলো মেটালের ক্ষেত্রে হয় না, মেটালের থেকে মেল্টিং পয়েন্ট। তাহলে উত্তর হবে হাই কন্ডাক্টিভিটি নয় হাই রেসিস্টিভিটি। তাহলে কিসের জন্য আমার এই ইলেকট্রিক বাল্বের ফিলামেন্টটা তৈরি করা হয়? এই দুটো উত্তরের মধ্যে কোনটা হবে? কন্ডাক্টিভিটি মানে যেটা সহজে যেতে পারে, রেসিস্টিভিটি মানে যেটা হিট বেশি প্রডিউস করে কিন্তু সহজে যেতে পারে না। তাহলে এটা রাইট আনসার কি হবে? এটা রাইট আনসারটা কমেন্ট সেকশনে জানাবে। ঠিক আছে, একটু তো মাথা খাটাতে হবে। ওকে, 76 হুইচ গ্যাস ইজ ইউজ টু ফিল অ্যান ইলেকট্রিক বাল্ব, ইলেকট্রিক বাল্বে কোন গ্যাস থাকে? দেখো একটু আগেই বললাম, হাইড্রোজেন নাইট্রোজেন, আর্গন হাইড্রোজেন, নাইট্রোজেন অক্সিজেন। আর্গন অক্সিজেন তো হবেই না, কারণ এয়ারেই তো অক্সিজেন থাকে। আর্গন আর নাইট্রোজেন হবে এটা রাইট আনসার। ঠিক আছে, আর্গন আর নাইট্রোজেন হবে রাইট আনসার এটা। ব্যাটারি ক্যাপাসিটি এক্সপ্রেশন, ব্যাটারি দেখবে মোবাইলে যে ব্যাটারি রয়েছে সেই ব্যাটারির মধ্যে একটা রেটিং লেখা থাকে, AH লেখা থাকে, দেখবে AH, এটাই হচ্ছে ব্যাটারি রেটিং। তাহলে অ্যাম্পিয়ার আওয়ার হবে রাইট আনসার, A ফর অ্যাম্পিয়ার, H ফর আওয়ার, অ্যাম্পিয়ার আওয়ার হবে রাইট আনসার। এ ফ্রিলি সাসপেন্ডেড ম্যাগনেট ইজ অলওয়েজ অ্যালাইন্স ইন দ্য ড্যাশ ডিরেকশন, যদি তুমি একটা সুতো দিয়ে ওপর থেকে এরকম ভাবে একটা ম্যাগনেটকে ঝুলিয়ে দাও, তাহলে দিয়ে এবং এটাকে যদি ঘুরিয়ে দাও, তুমি যেদিকে খুশি ঘুরিয়ে দাও না কেন, এটা সবসময় নর্থ সাউথ মুভ করেই থাকবে, এর মুখটা নর্থ সাউথ মুভ করে থাকবে। ঠিক আছে, নর্থ পোল সাউথ পোল, এটা যদি তুমি এইভাবে ঘুরিয়ে দাও না, এটা সবসময় নর্থ পোল সাউথ পোলেই মুভ করে থাকবে, সেই জন্য এটা রাইট আনসার হবে কি নর্থ সাউথ, অপশন ডি নর্থ সাউথ হবে রাইট আনসার। Why is a voltmeter connected in parallel in a circuit? দেখো সিরিজ কারেন্টে সিরিজে হচ্ছে কি লাগানো থাকে, সিরিজে হচ্ছে অ্যামমিটার কানেকশন থাকে, একটা সিরিজে হচ্ছে অ্যামমিটার কানেকশন থাকে, আর ভোল্টমিটার কানেকশন থাকে কোথায়? ভোল্টমিটার কানেকশন থাকে প্যারালালে, প্যারালালে একটা ভোল্টমিটার কানেকশন থাকে। কেন? শ্রেণী সমাবে অ্যাম্পিয়ার কানেকশন, শ্রেণীতে হচ্ছে কি কারেন্ট সেম থাকে, তাহলে অ্যামমিটার দিয়ে তো কারেন্ট মেজারমেন্ট করে,
তাহলে শ্রেণীতে কারেন্ট সেম মানে কি, সে সেই অ্যাম্পিয়ারটাই মাপছে। আর প্যারালালে ভোল্টেজ সেম, ভোল্টেজটা দুটো প্রান্তের বিভব প্রভেদ মাপতে হবে, সেই জন্য ভোল্টমিটার সবসময় প্যারালাল বা সমান্তরাল সময়ে যুক্ত করা হয়। এবার বলছে কেন, টু রিডিউস দ্য ভোল্টেজ ড্রপ, ভোল্টেজ ড্রপ কম করার জন্য না, ভোল্টেজ ড্রপ কম করে রেসিস্টেন্স, ভোল্টমিটার দিয়ে শুধু মেজারমেন্ট করে, সেই জন্য অপশন এ হবে না। টু অ্যালাউ ম্যাক্সিমাম কারেন্ট, যাতে ম্যাক্সিমাম কারেন্ট প্রবাহিত হতে পারে, ম্যাক্সিমাম কারেন্টের জন্য আমার কি লাগবে, ম্যাক্সিমাম কারেন্ট অ্যামমিটার, যেটা রেসিস্টেন্স, যেটা ম্যাক্সিমাম কারেন্ট ফ্লো হবে সেটা মেজারমেন্ট করবে, এটা হবে না। টু মেজার টোটাল রেসিস্ট্যান্স, রেসিস্ট্যান্স মাপার জন্য কেলভিন ব্রিজ আছে, হুইস্টন ব্রিজ আছে, মেগার আছে, লো ভোল্টেজ, মিডিয়াম ভোল্টেজ, হাই ভোল্টেজ, সেজন্য এটা হবে না। টু মেজার পোটেনশিয়াল ডিফারেন্স, এটা হবে রাইট আনসার। এই দুটো পয়েন্টের মধ্যে যে পোটেনশিয়াল ডিফারেন্স সেটাই এই ভোল্টমিটার দিয়ে মেজারমেন্ট করা হবে, ঠিক আছে, এই জন্য অপশন ডি হবে রাইট আনসার। আজকে শেষ প্রশ্ন, যেটা এনটিপিসি 2025 এসেছিল, 2025 গ্রাজুয়েট বা আন্ডার গ্রাজুয়েট কোন একটা পরীক্ষা এসেছে। বিদ্যুৎ পরিবহন লাইনে সাধারণত কোন ধাতু ব্যবহার করা হয়, হুইচ মেটাল আর জেনারেলি ইউজ ফর ইলেকট্রিক্যাল ট্রান্সমিশন লাইন, মানে ওই মাঠে মাঠে যে বড় টাওয়ার গুলো রয়েছে সেই টাওয়ারে কোন ধাতু ব্যবহার করা হয় সেটা জিজ্ঞাসা করেছে। আয়রন, নিকেল, সিলভার, গোল্ড। দেখো সিলভার গোল্ড তো হবে না, এটা তো খুব দামি, খুব কস্টলি, সোনা দিয়ে তো আর তার লাগানো যায় না, সোনা দিয়ে তার বার করা যাবে না, তাহলে সব চুরি হয়ে যাবে তো। জিঙ্ক আর লেড, লেড হচ্ছে ভালো পরিবাহী নয়, ভালো পরিবাহী নয়, সেই জন্য এটা উত্তর হবে। আয়রন আর নিকেল, আয়রন দিয়ে কখনো তাইরন দেখেছো, আয়রন দিয়ে তার যাচ্ছে, মানে ওর মধ্যে কারেন্ট যাচ্ছে, লোহা দিয়ে যায় না, ওটা জিআই পাইপ হিসেবে ব্যবহার করা হয়। কপার আর অ্যালুমিনিয়াম হবে রাইট আনসার, যেগুলো কন্ডাক্টর হিসেবে ব্যবহার করা হয়, কপার এবং অ্যালুমিনিয়াম, যার রেসিস্টিভিটি কম, বেশি কারেন্ট যেতে পারে এবং সস্তা। ওকে, তো এই ছিল কারেন্ট ইলেকট্রিসিটি তড়িতের 80টা প্রশ্ন, যেটা আমি লাস্ট 5 ইয়ার্স 10 ইয়ার্স ঘেটে দেখেছি, এর বাইরে কোশ্চেন আমি কিছু পাইনি, ঠিক আছে। তো এগুলো ভালো করে যাও, আশা করি পরীক্ষাতে ভালো ফল করবে, ঠিক আছে। এর উপরে মক টেস্ট দেবে, আরো মক টেস্ট দিয়ে দিয়ে নিজের মার্কসটাকে, স্কোরটাকে ইমপ্রুভ করো। এরপরে আবার নতুন চ্যাপ্টার নিয়ে আসবো, কেমন লাগলো একবার কমেন্ট করে জানাবে, লাইক করবে আর বন্ধুদের সাথে একটু শেয়ার করে দেবে, ঠিক আছে। ধন্যবাদ সবাইকে।